All right, we are live now. Assalamu alaikum everyone. Welcome to another OST admission and preparation flight to admission কোর্সের ক্লাস ফিজিক্সের ক্লাসে। আজকে ক্লাসে তোমাদের সাথে আমার সেকেন্ড দেখা। তো আমরা আজকে ফিজিক্সের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেকজনের জন্যই কিছু ইম্পর্টেন্ট বা অনেকজনের জন্য কঠিন লাগতে পারে। টু বি অনেস্ট, এই চ্যাপ্টারটা একটা অনেক বড় ভাস্ট চ্যাপ্টার এবং হ্যাঁ, এটা থেকে অনেক রকমের কোশ্চেন আসে এবং সব টাইপের কোশ্চেনই তোমরা এখান থেকে পাবা। সো এটা থেকে সবগুলি টাইপই যদি তোমরা ভালো মতন আয়ত্ত করতে পারো তাইলে একমাত্র এখান থেকে তোমরা সাকসেসফুলি সব কিছু অ্যান্সার করতে পারবা। সো এই চ্যাপ্টারটা তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে করার ট্রাই করবা। অ্যাগেন সবাই একটু প্র্যাকটিস নিবা, একটু নোট নেওয়ার ট্রাই করবা, তাইলে তোমাদের আর কি একটু ইজি হবে। একটা মিনিট। অলরাইট, সরি। এই চ্যাপ্টারটা আমাদের কাছে নিউটনিয়ান মেকানিক্স। এটা আসলে আবার বলতেছে অনেক ভাস্ট চ্যাপ্টার, অনেক রকমের থিওরি আছে, অনেক টাইপের ম্যাথ আছে। তো আমরা ট্রাই করব অল্প সময়ের মধ্যে এই পুরো চ্যাপ্টারটা কভার করার জন্য। আশা করি যাদের একটু দুর্বলতা আছে বা এই চ্যাপ্টার দেখলে যাদের ভয় করে, আজকে সেই জিনিসটা আমরা দূর করার ট্রাই করব। সো একা আমার পক্ষে এটা করা সম্ভব না, তোমরা সবাই আমার সাথে আসো। আমরা সবাই একসাথে এটা আজকে দেখে একটা ব্যবস্থা করার ট্রাই করি। তো তোমরা সবাই যে আমাকে হয়তো বা চিনো বা যারা না চিনো, আমি মোহাম্মদ শাফকাত হাসান। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতেই আছি এবং আমি এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো চলো আমরা আজকে লাইভ ক্লাস শুরু করি। আচ্ছা, এখন মেকানিক্যাল এই নিউটনের মেকানিক্স শুরু করার আগে আমাদের মেইন জিনিস যেটা জানা উচিত সেটা হচ্ছে আমরা 9-10-এ কিছু গতির সূত্র পড়ছিলাম না নিউটনের। একটা মিনিট, সরি ফর ইন্টারাপ্টিং। সরি। হ্যাঁ, আমরা ক্লাস 9-10-এ কিছু ম্যাথ পড়ছি, কিছু ফিজিক্সে নিউটনের সূত্র পড়ছিলাম না, ওই যে গতির সূত্র, তারপরে তোমার বলের সূত্র। বেসিক্যালি না ভাইয়ারা, এই সূত্রগুলোই আমার একটু এলাবোরেটেড রূপে এই নিউটনিয়ান মেকানিক্সে আসে। নিউটনিয়ান মেকানিক্সে যদি মধ্যে খুব বেশি নতুন কিছু শিখতে হবে বা খুব নিউ কিছু টার্ম আসবে সেটা কিন্তু না, ওই সূত্রগুলির একটু এলাবোরেটেড ভার্সন আসবে। সো আমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে ওদের জন্য এই চ্যাপ্টারটা খুব বেশি প্যারা হবে না। প্যারা হবে কোন জায়গায়, ওই টার্মগুলো আমাদের ধরতে হবে। সেটার জন্য অবশ্যই আমি তোমাদের সাহায্য করব এবং তোমাদের মনোযোগ অবশ্যই কাম্য করি। তো আমাদের মেইন যে জিনিসগুলি শিখতে হবে, প্রথমে এই কটাগুলি সিম্পল সূত্র। কারণ কথা হতে পারে ভাইয়া এইগুলি তো আমি একদম সেই বাচ্চাকালে শিখছিলাম, তো কেন এখন আবার এইগুলি না জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। আমি জানি তোমরা এখানে সবাই ইন্টেলিজেন্ট মানুষজন, আমার থেকে ভালো পারো, বাট একটু একটা রিমাইন্ডার যে এই কয়টা সূত্র আমাদের আজকের দিনে বা আজকের ক্লাসগুলিতে এই কয়টা সূত্র আমাদের অনেক বেশি পরিমাণে লাগবে। সূত্র কি? a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ভিটি, এফ ইকুয়ালস টু এম এ। এই কয়টা পরিচিত আমরা হয়তোবা সবাই জানি। যারা না জানি তাদের জন্য একটু একটু আমি রিমাইন্ডার দিয়ে দিতে চাই। এ হইতেছে গিয়ে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, বি তোমার শেষ বেগ, ইউ আদি বেগ, টি সময়, এস হইতেছে গিয়ে তোমার অতিক্রান্ত দূরত্ব, এফ হচ্ছে এখানে বড় হাতের এফ হবে, আর এটা হচ্ছে তোমার বল। একটা জিনিস মনে রাখবা, আসানুল্লাহ প্রশ্ন কিন্তু তোমাদের ইংলিশ বাংলা দুইটা টার্মই থাকবে। সো আমরা যেহেতু ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের বা বাংলা ভার্সনের, আমি ট্রাই করছি পুরো লেকচারটা বাংলায় কভার করা। স্টিল তোমার যদি কারো কেউ ইংলিশ ভার্সন হয়ে থাকো বা ইংলিশ মিডিয়ামে হয়ে থাকো বা ইংলিশ টার্ম যদি জানতে ইচ্ছা করে, যে কোনো সময় আমরা আস্ক করবো, আমি কভার করার ট্রাই করবো, সব কয়টা ইংলিশ টার্মই বলে দিব। তাও যদি কিছু মিস হয়, ফিল ফ্রি টু আস্ক মি। তো এই কয়টা সূত্র আমরা সবাই একটু আরেকবার দেখে নিই, ক্লাস শুরু হওয়ার একবার চোখ বুলায় নেই, যাতে পরবর্তীতে আমাদের এই কয়টা সূত্র কাজে লাগবে। তো চলো, ফিজিক্স পড়ার তোমরা সবাই জানো প্রথম যেই থাম রুল সেটা হচ্ছে কি বেশি বেশি কি করা, ম্যাথ সলভ করা, কোশ্চেন সলভ করা। তোমার কোন স্টাইলে কোশ্চেন আসতেছে, সো আমরা কোশ্চেনের উপরেই বেশি ফোকাস করব, কারণ ফিজিক্স ইজ অল অ্যাবাউট ম্যাথস অ্যান্ড সলিউশন। সো এইগুলি করার মাধ্যমে আমরা আমাদের মেইন প্র্যাকটিসটা শুরু করি। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, একটি 10 কেজি বস্তুর উপর 30 নিউটন বল ডান দিকে আর 20 নিউটন বল বাম দিকে প্রয়োগ করা হয়, বস্তুর ত্বরণ কত হবে? ত্বরণ আমরা সবাই একটা সূত্র জানি। দেখো আমার কাছে এখানে ইনফো কি কি আছে, বল নিয়ে কথা বলছে না আমাদের, বল নিয়ে কথা বলছে মানে আমাদের কাছে নীল দিয়ে লিখি, আমাদের কাছে এফ দেয়া আছে এবং যেহেতু ভর বলছে আমাদের এমও জানা আছে। কি বাইর করতে হবে? ত্বরণ, মানে আমাদের এ বাইর করতে হবে। এই তিনটা দিয়া আমরা কোন সূত্রটা লিখতে পারি? ইয়েস, সূত্র হলো এফ ইকুয়ালস টু এম এ। ফিজিক্সে যদি কারো প্যাচ লাগে তাহলে এভাবে কোশ্চেনটা অ্যাপ্রোচ করার চেষ্টা করবা। হয়তো বা অনেক সময় তোমার মাথায়
পরীক্ষা নার্ভাসনেসের কারণে বা প্রশ্ন একটু ক্রিটিক্যাল করার কারণে তোমাদের মাথায় না অনেক সময় জিনিসগুলো আসবে না যে ভাই প্রশ্নটা প্রসেস করবো কেমনে, তখন আমরা কোশ্চেন ফাইন্ড আউট করবো যে তোমার কাছে কি কি আছে, কি বাইর করতে হবে, কোন সূত্রটা তোমার জানা আছে। সো আমার এই সূত্রটা জানা আছে এফ ইকুয়ালস টু এম এ, যেখানে দুইটা ভ্যারিয়েবল আমার জানা আছে, 3 নাম্বারটা আমার বাইর করতে হবে। একটু তো বুঝলাম, কিন্তু দেখো এখানে বলছে কি দুইটা বলের কথা বলা আছে না, 20 নিউটন আর 30 নিউটন। এবার আমি দেখি কি বলো কি আছে। একটা বস্তু, সাপোজ এটা আমার কাছে বস্তুটা একটা আছে, সেটার উপর ডান দিকে 20 নিউটন বল, আমি এই দিকে 20 নিউটন বল প্রয়োগ করতেছি, সরি 30 নিউটন বল প্রয়োগ করতেছি, আর 20 নিউটন বল প্রয়োগ করতেছি এইদিকে, এইদিকে 20 নিউটন বল প্রয়োগ করতেছি। ত্বরণের হিসাব যেহেতু করব, তাই আমার দেখতে হবে অ্যাকচুয়ালি বস্তুটা কোন দিকে মুভ করতেছে বা কতটুক বলে মুভ করতেছে। সো এইদিকে 30 নিউটন, এইদিকে 20 নিউটন, তো বস্তুটা অ্যাকচুয়ালি এইদিকে 10 নিউটন বল ফেস করতেছে না। সো আমার এখানে এফ ইকুয়ালস টু এই 10 নিউটন, এফ ইকুয়ালস টু 10 নিউটন, এম এর মান আমরা জানি 10 নিউটন, তাহলে আমরা কি লিখতে পারি এ ইকুয়ালস টু এফ বাই এম ইকুয়ালস টু 10 বাই 10 ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এটা হইতেছে আমার অ্যান্সার। আশা করি এটা সবার ক্লিয়ার। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি বলছে। দেখো একটা 6 কেজি বস্তুর উপর 18 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি শুরুতে স্থির থাকলেও 4 সেকেন্ড পর তার দূরত্ব কত হবে? দূরত্ব, আচ্ছা আমি আগে পয়েন্ট করি আমার কাছে কি কি আছে। এই যে এম দেওয়া আছে, আমার কাছে এফ দেওয়া আছে, বস্তুটা শুরুতে স্থির আছে, মানে আমি বলতে পারি ইউ ইকুয়ালস টু 0 আমার জানা আছে, আর বলছে কি 4 সেকেন্ড পর, মানে আমার কাছে একটা টি এর মান আছে, আর বলছে দূরত্ব কত এস। এস এর একটা সূত্র আমরা জানি না, দেখো এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, সবাই জানি আমরা এই সূত্রটা। আমার কাছে কি আছে, আমার কাছে দেখো ইউ এর মান জানা আছে, ইউ ইকুয়ালস টু যেহেতু 0, তাই এই পার্টটার মান হচ্ছে 0, সময় দেওয়া আছে মানে টি দেওয়া আছে, আমার লাগবে কি এ, আমার বলা নাই, কিন্তু আমার কাছে আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে এম আর এফ। তাহলে আমরা একটু আগে যেমন করলাম এফ ইকুয়ালস টু এম এ, বা এখান থেকে এ এর মানটা বাইর করে নিই, ইকুয়ালস টু এফ বাই এম, এফ এর মান কত 18/6, 18/6 ইকুয়ালস টু 3, তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম 3। এখন ওই এ এর মানটা আমি এখানে বসাই দিই, টি এর মান তো জানা আছে, তাহলে আমরা লিখতে পারি কি এস ইকুয়ালস টু হাফ, এ এর মানটা বসাই 3 ইন্টু টি হলো গা 4 স্কোয়ার। অ্যান্সার কত আসে দেখো, তোমার সবাই একটু ট্রাই করো যে একটা নোট খাতা আর ক্যালকুলেটর নিয়ে বসা, তাহলে তোমার ক্যালকুলেটরের জড়তাটা যদি থাকে ওইটাও তো চলে যাবে, প্লাস প্রশ্নগুলো তোমার প্র্যাকটিস হবে। আর মেইন করান আমি আবার বলি, আমার ভুলটা ধরতে পারবা। হাফ ইন্টু 3 ইন্টু 4 স্কোয়ার, তোমার অ্যান্সার আসে 24। একক কি, এস এর একক মিটার, 24 মিটার। এই যে এ হচ্ছে কি তোমার অ্যান্সার। চলো দেখি নেক্সটে কি বলছে। আচ্ছা নেক্সটে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বলের ঘাত বা ঘাত বল। বলের ঘাত কি, এ দেখো এই সূত্রটা দেখো, বলের ঘাত কি দেখো, আমি একটা এফ বল প্রয়োগ করতেছি টি সেকেন্ড সময়, মানে একটা বল গুণ ওই বলটা কতটুক সময় ধরে আমি প্রয়োগ করছি, সেটা গুণফল হচ্ছে গিয়ে তোমার বলের ঘাত। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমরা সবাই কি জানি একটা সূত্র আছে না, এফ ইকুয়ালস টু এম এ, এই সূত্রটা আমরা সবাই জানি রাইট। আমি যদি এম এর একটু এলাবোরেটেড করে লিখতে চাই, এর সূত্রটা কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, দেখো এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এইবার এই টিটারে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। এই এফ টি কিন্তু আমার বলের ঘাত, এফ টি আমার বলের ঘাত, তাহলে আমরা বলের ঘাত হিসেবে কি বলতে পারতেছি, দেখো বলের ঘাত ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ। এই জিনিসটা কি, এটা একটা ভরবেগ, এটা একটা ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তনে বলের ঘাত বলা যায় না। আমরা তাহলে আরেকটা জিনিস শিখতে পারলাম, ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত। এই জিনিসটারই আমরা এইটুক জায়গার মধ্যে এক্সপ্লেইন করার ট্রাই করছি, এটা যা সূত্রটা, আর তোমার এটা কিভাবে আসলো ওইটা একটা এলাবোরেটেড ভার্সন। আর ঘাত বল কিছুই না, ঘাত বল দেখো বইলাই দিছে ঘাত বল, ঘাত মানে কি এটা একটা বল, কিন্তু বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো গা অতি অল্প সময় প্রযুক্ত বল। ঘাত বল হচ্ছে অতি অল্প সময় একটা বস্তুর উপর আমি যদি অনেক বল প্রয়োগ করি, তাহলে ওই বলটারই বলা হয় ঘাত বল। আর বলের ঘাত কি, বলের ঘাত হচ্ছে বল গুণ ওই বলটা কতটুক সময় ধরে প্রয়োগ করা হয়েছে তার গুণফল। চলো
দেখি আমরা আরেকটা প্রশ্ন অ্যাপ্রোচ করার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখো, একটা 2 কেজি ভর বিশিষ্ট বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ঠিক আছে। একে একটি ঘাত দিয়ে থামানো হলো 0.5 সেকেন্ডে। প্রয়োগকৃত গড় বল কত? বলছে কি প্রয়োগকৃত গড় বল, মানে আমার কাছে এফ জানতে চাইছে। দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ঘাত, এখানে ঘাত বলতে ঘাত বলও বুঝতে পারো তোমরা। ঘাত বল মানে কি, এইটা বলই জানতে চাইছে, কিন্তু এই যে বলই জানতে চাইছে, কিন্তু এটা অনেক অল্প সময় কাজ করা হয়েছে। দেখো 0.5 সেকেন্ড, খুব অল্প সময়। আমার কাছে কি বলছে, ভি বলা আছে, থামানো হয়েছে। থামানো হয়েছে মানে কি, ইউ ইকুয়ালস টু 0, এইটাও বলা আছে। টি জানা আছে, আমার এফ বাই করতে হবে। এফ বাই করে কি আমার জন্য খুব বেশি প্যারা? এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এম এর মান কত? এম এর মানে যে দেখো, যে এম এর মান 2 কেজি বইলা দিচ্ছে। এম মানে 2 ইন্টু 10 মাইনাস 0 ডিভাইডেড বাই টি এর মান 0.5। তাহলে 10 দুগুণে 20 ডিভাইডেড বাই 0.5 ইকুয়ালস টু 40। কি এফ এর 40 নিউটন, এই যে 40 নিউটন। ক্লিয়ার সবার? আশা করি বুঝতে পারছি। আরেকটা আমরা নেক্সট যেই থিওরি যাই সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? আমরা তো সবাই ভরবেগ সম্পর্কে জানি, ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এইবার দেখো, মনে করো রাস্তাঘাটে রাস্তায় দুইটা গাড়ি, একটা গাড়ি একটা ট্রাক চলতেছে। একজন এদিক দিয়ে আসতেছে আর গাড়ি রং সাইড দিয়ে আসতেছে। ট্রাক মনে করো খুব সকালবেলা, রাতে ঢাকার রাস্তায় সকালবেলা তোমরা জানোই ট্রাক কেমনে চালায়। তো ট্রাক ওইরকম ভাবে চালাইতেছে বিন্দাস নিজের মুডে। আর গাড়িও মনে করো একটু ড্রাইভে বাইর হয়েছে, সো লং ড্রাইভে বাইর হয়েছে, উল্টা সাইড দিয়ে ঢুকাইছে। সো দুই দিক থেকে খুব বেশি স্পিডে আসতেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা টপিকে ফোকাস করি। তো একটা ট্রাক এবং একটা গাড়ি, দুইজন সামনাসামনি আসতেছে। সাপোজ তোমার ট্রাকটা 1000 কেজি, গাড়িটা 500 কেজি। ট্রাকটা একটা নির্দিষ্ট বেগ 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে একজন আরেকজনের দিকে আসতেছে। একটা নির্দিষ্ট সময় পর দুজন ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পর অবশ্যই, সাপোজ এরা কোনো ভাঙচুর হলো না বা ঘর্ষণ নাই, ধাক্কা খাওয়ার পর দুজন একসাথে আবার কোনো একটা দিকে মুভ করবে। সো ধাক্কা খাওয়ার আগে ওর যে ভরবেগ, মানে ট্রাকের যে ভরবেগটা এবং গাড়ির যে ভরবেগ, এই দুটো যোগফল যত ছিল, ধাক্কা খাওয়ার পরেও ভরবেগের যোগফল একই থাকবে। হয়তোবা কারো বেগ একটু কম বেশি হবে, মনে করো গাড়ির বেগ কমে গেল, ট্রাকের বেগ বেড়ে গেল, বা দুজনের বেগ উল্টা দিকে গেল, এরকম যে কোনো কিছু বেগের চেঞ্জ হইতে পারে। কিন্তু ভর বেগের গুণ, মানে ভর বেগের যোগফল যেটা আগে যেটা ছিল সেটা সেমই থাকবে। যদি আমরা ইকুয়েশনের মাঝখানে জানতে চাই, দেখো এম আমি ধরলাম ওই গাড়িটার আদি বেগ, আদি ভর, এবং ইউ1 আদি বেগ যোগ, এটা হলো গাড়িটার আদি ভর বেগ, আর এটা হচ্ছে তোমার ট্রাকটার আদি ভর বেগ। দেখো ভি কিন্তু চেঞ্জ হয়েছে, ভি মাইট বি চেঞ্জ, বেগ মাইট বি চেঞ্জ, বাট ভর বেগের যোগফল কখনোই চেঞ্জ হবে না। বেসিক্যালি এটাই হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র। এখন এই সূত্রটা দিয়া আমি যদি আরেকটু এলাবোরেটেড করি, তোমার অনেক সময় আসে জাস্ট তোমার বেগটা জানতে চায়। এখন তুমি এত বড় ক্যালকুলেশন আবার করবা, তখন তোমার জন্য একটু প্যারা হয়ে যায়। তো এই প্যারা যদি কেউ কাটাইতে চাও, তাহলে এই দুইটা সূত্র তুমি মনে রাখতে পারো। এই দুইটা ইউজুয়ালি 9-10 আমরা সবাই দেখে আসছি। তো আরেকবার যদি রিভাইজ করি, তাহলে কি v1 ইকুয়ালস টু m1 মাইনাস m2। v1 কি, এই যে m1 যে ভরটা, মানে m1 ভরের যে বস্তুটা বা যে গাড়িটা বা যে ট্রাকটা যেটাই বলো, m1 এর যে গাড়িটা, ওইটার শেষ বেগ কত হয়েছে সেটাই হয়েছে v1 এর হিসাব। v1 এর হিসাবটা কি, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে অবশ্যই যেগুলি শেষে 1 আছে সেটা হইতেছে কি একটা, 2 হচ্ছে সেটা হচ্ছে আরেকটা বস্তু। একই ক্ষেত্রে v2 আমরা লিখতে পারি, দেখো v1 এখানে m1 আগে আসছে, তাহলে এখানে আসছে m2, তাহলে v2 লিখতে পারি m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটাই হচ্ছে আমার ভরবেগের সূত্রের আদ্যপান্ত থিওরির বিষয়। এবার চলো আমরা কিছু ম্যাথ অ্যাপ্রোচ করার ট্রাই করি। দেখো একটি 4 কেজি বস্তুর ভর, এটাতে m1 ধরি, বস্তুর বেগ v1 ধরি 5 মিটার পার সেকেন্ড। আরেকটি 2 কেজি বস্তু, মানে কি m2, বস্তু স্থির অবস্থায় আছে, মানে ওর u1 ইকুয়ালস টু 0, সরি এটা u1 হবে। যদি সংঘর্ষের পর উভয় বস্তু একসাথে চলতে থাকে, তবে তাদের যৌথ বেগ কত হবে? আসো আমরা ইকুয়েশনটা লিখি, m1 প্লাস u1, সরি m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1। যেহেতু বলছে যৌথ একসাথে
একসাথে চলতে থাকে মানে কি দুজনের বেগ সেম না, তাহলে m1v প্লাস m2v এইটারে আমরা কি লিখতে পারি, দেখো ভিটারে কমন নিয়ে আমরা লিখতে পারি না m1 প্লাস m2। আমার v এর মান জানতে চাইছে, তাহলে আমি লিখতে পারি না v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 এর মান কত, সব কয়টার মান বসাই, দেখো এখানে ইন্টু 4 গুণ 5, u1 এর u2 এর মান 0, তাই এখানে পুরোটাই হচ্ছে 0। আর m1 প্লাস m2 মানে কি 4 যোগ 2, 4 যোগ 2, তাহলে এখানে কি আসলো, উপরে 4 5 20 বাই 6, ক্যালকুলেটরও করতে পারো বা আমি হাতে করে দেখাই, 20 হচ্ছে 10 বাই 3 ইকুয়ালস 3.33 অ্যান্সার। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ইজি ম্যাথ ছিল, খুব একটা কঠিন না, সো আশা করি এটা সবাই বুঝতে পারছি। আসো নেক্সট আরেকটা প্রশ্ন অ্যাপ্রোচ করার ট্রাই করি আমরা। একটি ছোট 2 কেজি কাঠ একটি বড় 8 কেজি কাঠকে m1 m2 প্রশ্নে মার্কিং করে ফেলাইতেছি, কাঠকে ধাক্কা দিয়ে থেমে যায়। কে থেমে যায়, 2 কেজি কাঠটা ধাক্কা দিয়ে থেমে যায় এবং বড় কাঠ 6 মিটার পার সেকেন্ড বেগে বেগ পায়। ছোট কাঠের প্রাথমিক বেগ কত ছিল, বলছে কোনো ঘর্ষণ নাই। এখানে জিনিসটা এমন যে একটা কাঠ স্পিডে চলতেছিল, যেখানে ওই বড় কি বলে এটারে বড় কাঠটা স্থির ছিল, ছোট কাঠটা ধাক্কা দিয়ে থামা যায় আর বড় কাঠটা চলতে শুরু করে। তাহলে আমি যদি ওই একই ইকুয়েশনটা লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এখানে কি m2, এই ক্ষেত্রে m2 এর মান 0, তাই এই পুরোটার মান 0। আবার শেষে তাহলে আমি এখানে লিখি, দাঁড়াও, m1 u1 ইকুয়ালস টু, আবার এখানে এই v1 0 হয়ে যায়, v1 এর মান কি 0 হয়ে যায়, তাই এই পুরোটা মানও 0 হয়ে যায়। তাহলে m1 u1 প্লাস m2 v2 বলছে কি কার্টের প্রাথমিক বেগ কত ছিল, মানে আমার u1 এর মান জানতে চাইছে, তাই u1 ইকুয়ালস টু কত হবে, u1 হবে m2 v2 ডিভাইডেড বাই m1। ক্লিয়ার? তাহলে দেখো m2 এর মান কত, m2 এর মান তোমার 8 কেজি, 8 গুণ v2 এর মান কত, v2 এই যে 6 মিটার পার সেকেন্ড বেগে যায়, 8 গুণ 6 ডিভাইডেড বাই m1 এর মান কত 2, 6 8 48 ভাগ 2 ইকুয়ালস টু 24 আনসার। ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন অ্যাপ্রোচ করি। একটা 5 কেজি একটা 10 কেজি বস্তুর প্রাথমিক বেগ যথাক্রমে 6 মিটার আর -3 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাসটা দেওয়ার মানে কি, সাপোজ একটা 5 কেজি, এই 5 কেজি যে বস্তুটা, এটা 5 কেজি, ওই বস্তুটা এদিকে যাইতেছে তোমার কত 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। ওইটা যেহেতু -3 বলছে, মানে কি 10 মিটার পার সেকেন্ড বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে, 10 কেজি যে বস্তুটা ও 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, কিন্তু ওই এইটা যেদিকে যেতেছে ও ঠিক বিপরীত দিকে যাইতেছে, যেহেতু দিক উল্টা, আর বেগ তোমার ভেক্টর রাশি, দিক উল্টা মানে কি এটা নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি বলছে দেখি, সংঘর্ষের পর তার একসাথে চলতে থাকলে তাদের শেষ বেগ কত, আসো বাইর করার চেষ্টা করে। তাহলে ওই একই সূত্র, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 প্লাস m2, ওদের যেহেতু একসাথে কমন বেগ তাহলে v নিয়ে নেই। আমার v এর মান চাইছে, v এর মান m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 u1 এর মান কত, এই যে এটা m1, এটা m2, এটা u1, এটা u2। ওকে, তাহলে m1 u1 এর মান কত, 5 গুণ 6 30। এই দেখো এই 5 গুণ 6 30 আর 10 -3 -30, 0 আসে, ডিভাইডেড বাই যেটাই হোক 5 যোগ 10, যাই হোক 30 - 30 উপরে 0 মানে পুরোটা মান 0, মানে কি এদের একসাথে কোনো বেগই থাকবে না, দুইজন ধাক্কা খায়া দুইজনই স্থির হয়ে যাবে। তো অ্যান্সার হচ্ছে কি 0। চলো নেক্সটে যাই। এইবার আমাদের এইচএসসি লেভেলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা ছিল তোমার সব কয়টাই 9 10-এর থিওরি ছিল। এবার আমরা একটু এইচএসসি থিওরিতে আসি। এইচএসসি থিওরি অনুযায়ী এই রকেট বিষয়ক যেসব জিনিসটা আছে সেটাই হইতেছে গিয়ে তোমার কি বলে একদম নিউ একটা জিনিস। সো রকেটের জিনিসটা বোঝার আগে আমার একটা ছোট জিনিস বোঝা দরকার রকেটের। আমরা জানি
এই যে ইলন মাস্কের রকেট স্পেস এক্স, সে একটা রকেট হয়েছে না, এই যে রকেট। তোমরা যারা আমার অনেক সুন্দর ড্রয়িংও বুঝতে পারতেছো না তাদের রিমাইন্ডার, এটা একটা রকেট। দেখছো কত সুন্দর রকেট। উচিত না রকেটের জন্য আমার, রকেটের ডিজাইনের জন্য আমার হায়ার করা। ওকে, সাপোজ এটা একটা স্পেস এক্সের রকেট। এখন ইলন মাস্ক এটাকে উড়াবে। রকেটের না ভাই ওজন অনেক বেশি, সো এটারে যখন আমি একবারে ইঞ্জিন দিয়ে না উড়ানো যায় না, তো তখন কি করে রকেটটা অতি দ্রুত বেগে অনেকখানি পরিমাণ গ্যাস রিলিজ করে। তোমরা যখন রকেট উড়ার আগে নিচে অনেকখানি ধোয়া হয়ে জায়গা, এটা কিন্তু তোমার যে নিচে বালু উড়ে ওই ধোয়া না। আমি আগে ভাবতাম নিচে মানে বালু উড়ে ওই অনেক বেশি প্রেশার দেয় নিচে বালুর ওই ধোয়া, না না ওইটা ওই ধোয়া না। এখানে তোমার নিচে গ্যাসই রিলিজ করে, ও ইচ্ছা করে অনেক গ্যাস রিলিজ করে। সো নিউটনে যখন গ্যাস এদিকে রিলিজ করে তখন এই গ্যাসটা তোমার কি বলে মাটির উপরে পুরা মাটি উল্টা আর একটা প্রেশার দেয়, মাটি উল্টা ওকে আর একটা প্রেশার দেয়। ওই প্রেশারের কারণে রকেটটা ভূমি থেকে একটুখানি উপরে উঠে, একটা ধাক্কা খায় উপরে উঠে। এরপরে রকেটটা নিজে ইঞ্জিনের মাধ্যমে পুরাটা উড়ে। এই যে একটুখানি ধাক্কা খায় উপরে উঠলো না, এইটাকে বলে রকেটের থ্রাস্ট বা ধাক্কা বল। রকেটের থ্রাস্ট বা ধাক্কা বল। এই ধাক্কা বলের একটা সূত্র আছে, এই দেখো। এবার আমরা সূত্রে আসি, জ্বালানির হার। জ্বালানির হার মানে কি, এই যে আমি বললাম যে একটা গ্যাস রিলিজ করে, গ্যাস কটুক কত সেকেন্ড সময় কটুক গ্যাস রিলিজ করে, সেটাই হচ্ছে জ্বালানির হার। দেখো জ্বালানির হার হচ্ছে ডিএম বাই ডিটি, মানে ডিএম পরিমাণ জ্বালানি রিলিজ করে ডিটি সেকেন্ড সময়। ধাক্কা বল, ধাক্কা বল কি ভিআর ইন্টু ডিএম বাই ডিটি। এখানে ভিআর কি, ভিআর হচ্ছে যেই বেগে ও গ্যাস রিলিজ করতেছে, যেই বেগে গ্যাস রিলিজ করতেছে। ধাক্কা বল হচ্ছে কি ভিআর ইন্টু ডিএম বাই ডিটি। আশা করি একটু সবাই ক্লিয়ার। এবার দেখো ত্বরণের ক্ষেত্রে আসি। ত্বরণ আমরা সবাই জানি একটা সূত্র, এ ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে কি আমি একটা সিম্পল জিনিস বলতে পারি না, এফ যেই আমার মানে যে বলটা, ওই বলটার সাথে যদি আমি যে কোনো ভরটা ভাগ দেই তাইলে কি তোমার আমি ত্বরণ পাওয়া যায়। সো এই ত্বরণের জন্য তোমাদের নতুন করে কোনো সূত্র শেখার দরকার নাই, জাস্ট মনে রাখবা আমি এই যে এই বলের সূত্রটা শিখছি না, এফ এ ইকুয়ালস টু ভিআর ইন্টু ডিএম বাই ডিটি, এফ এ ইকুয়ালস টু ভিআর ইন্টু ডিএম বাই ডিটি। এই যে বলের সূত্রটা শিখছি, বলের সূত্রের সাথে যদি আমি রকেটের ভরটা ভাগ দিই তাহলে তো আমি ত্বরণ পাওয়া যায়। তো ত্বরণের জন্য আলাদা কোনো সূত্র শেখার দরকার নাই, এই যে জাস্ট এই সূত্রটা যদি তুমি বুঝো তাইলেই হবে। এইবার ভূপৃষ্ঠে থাকলে কি হয়, দেখো ভূপৃষ্ঠে থাকলে এই দিক বরাবর আমি ত্বরণ দিতেছি, কিন্তু একটা জি ফোর্স আমার নিচে কাজ করতেছে না। সো জাস্ট ভূপৃষ্ঠে যদি বলে তাহলে ওই ত্বরণটা থেকে মাইনাস জি করে দিবা, তাইলেই তোমার ভূপৃষ্ঠে থাকা অবস্থায় ত্বরণের মান আমি পায়া যাব। এইবার বেগ, বেগের সূত্রটা না একটু জটিল, এবং এই বেগের সূত্র দুটা তোমার মনে রাখতে হবে। দেখো মহাশূন্য থাকলে বেগের কি সূত্র, আমি এই পাশ থেকে দেখাই। মহাশূন্য থাকলে তোমার বেগের সূত্র কি, ভি ইকুয়ালস টু ভি নট। ভি নট কি, রকেটটা একদম আদি অবস্থায় কত বেগে উপরে উঠছে সেটা হচ্ছে ভি নট ইন্টু ভিআর। ভিআর কি, এই যে এই ভিআরটাই গ্যাসটা কটুক বেগে ছাড়ছে। তোমার বেসিক্যালি রকেট যেহেতু শুরু হয় এই দিক দিয়া, তাই তোমার মোটামুটি সব কিছুই এই বেগটার উপর, জ্বালানি বেগটার উপর ডিপেন্ড করে। ভিআর ইন্টু লন এম নট বাই এম। এম নট কি রকেটের আদি ভর, আর এম হচ্ছে রকেটের শেষ ভর। এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া রকেটের আবার আদি ভর শেষ ভর কি, রকেটের ভর কি কমতে থাকে? এই যে আমি রকেটের মধ্যে থাকি কি একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ছিল না, আমি যখন জ্বালানি রিলিজ করতেছি, জ্বালানিতে আমি প্রতি সময় রিলিজ করতেছি, এই রিলিজ করার জন্য জ্বালানি ভরটা মাইনাস হইতেছে না রকেটের ভর থেকে, তাহলে আলটিমেট কি রকেটের ভর কমে যেতেছে না। সো এই চেঞ্জেসটাই হচ্ছে কি তোমার এম নট আর এম এর মধ্যে পার্থক্য। এম নট হচ্ছে একদম জ্বালানি সব সহ রকেটের আদি ভর, আর এম হচ্ছে রকেটের শেষ ভর। আর ভূপৃষ্ঠে থাকলে জাস্ট সিম্পল ভি এর ওইটাই থাকবে, জাস্ট এই জিটিটা মাইনাস হবে, একই সূত্র, জাস্ট জিটিটা মাইনাস হবে। চলো রকেট রিলেটেড কিছু ম্যাথ করার ট্রাই করি। দেখো কি বলছে, একটি রকেট প্রতি সেকেন্ডে 2 কেজি জ্বালানি বের করে দেয়। একটি রকেট প্রতি সেকেন্ডে 2 কেজি জ্বালানি বের করে দেয়। তাহলে এখানে কি ডিএম বাই ডিটি এর মান আমরা যেটা গেলাম উইচ ইজ 2, এবং জ্বালানি নির্গমনের বেগ 500 মিটার পার সেকেন্ড, মানে আমার ভি আর এর বেগ বইলা দিছে। ধাক্কা বল কত, খুব ইজি, এফ ইকুয়ালস টু ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। ভি আর এর মান কত 500 গুণ ডিএম বাই ডিটি এর মান 2 ইকুয়ালস টু 1000। এটা হচ্ছে অ্যান্সার।
চলো নেক্সটে কি বলছে দেখি। একটি রকেট যদি প্রতি সেকেন্ডে 4 কেজি জ্বালানি বের করে, অ্যাগেন প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 4 কেজি জ্বালানি বের করে, মানে কি ডিএম বাই ডিটি ইকুয়ালস টু 4। নির্গমনের বেগ মানে কি ভিআর বলে দিছে, ভিআর, তাহলে ত্বরণ কত হবে, মোট ভর এম বলে দিছে। অ্যাগেন এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ এর সূত্রটা আমরা লিখি, এফ এর সূত্র হচ্ছে ভিআর ইন্টু ডিএম বাই ডিটি ইন্টু 1 বাই এম। ভিআর এর মান কত, ভিআর এর মান 250 ইন্টু ডিএম বাই ডিটি এর মান কত, ডিএম বাই ডিটি এর মান 4 ইন্টু 4 ইন্টু 1 বাই এম, মানে কি 1 বাই 500। অ্যান্সার কত আসে দেখো তো, 250 গুণ 4 মানে 1000, 1000 বাই 500 ইকুয়ালস টু হাফ। এটাই কি, কোথাও কি ভুল হয়েছে? কোথাও কি ভুল হয়েছে? 1 বাই 500, 1 বাই 500 ইন্টু 250 ইন্টু 4, অ্যান্সার আসে 2। সরি, হাফ কেমন আসে, অ্যান্সার আসে 2, অ্যান্সার আসে 2। হ্যাঁ, 1000 বাই 500 2, অ্যান্সার 2, এই যে এটা হচ্ছে অ্যান্সার, দেখছো? সো আশা করি এটা সবাই বুঝতে পারছো। আশা আমার নেক্সট স্লাইডে যে দেখি কি বলে। দেখো, একটা রকেট নির্গমনের বেগ 500 মিটার পার সেকেন্ড। রকেটের নির্গমনের বেগ, সরি এখানে হবে গ্যাস নির্গমনের বেগ, এটা হলো গ্যাস নির্গমনের বেগ 500, মানে কি ভি আর এর মান আমার বলে দিছে। এবং প্রাথমিক ও চূড়ান্ত ভর, প্রাথমিক ভর এম নট, চূড়ান্ত ভর বলে দিছে এম। চূড়ান্ত বেগ কত, মানে একদম ছাড়ার পরে বেগ কত হয়, এটা কিন্তু বলে নাই যে কি নির্দিষ্ট সময় উঠার পরে বেগ কত। সো এইটা সূত্রটা না দেখলেও এই জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ভি এর মান জানতে চাইছে। ভি এর মান আমি কি জানতাম, ভি নট প্লাস ভি আর ইন্টু লন এম নট বাই এম, এটাই না? কিন্তু এখানে আমি বলতে পারি, এ দেখো ভি নটের মান বলে নাই, মানে ভি নটের মান যেহেতু বলে নাই, সাপোজ মানে রকেটের আদি বেগ কি ভি নট, কিন্তু আমার আদি বেগটাই বাই করতে বলছে, মানে কি ভি নটের মান 0, ভি নটের মান 0। আমি আচ্ছা ভি নট এর মান বলে নাই, তাহলে আমি ধরে নিতে পারি এই ভি নটের মান 0, তাহলে কি ভি ইকুয়ালস টু ভি আর লন এম নট বাই এম। আসলে সবার মান বসাই, ভি আর এর মান কত, ভি আর এর মান 500 ইন্টু লন 2000 ভাগ 1000 মানে 2 লন 2, তাহলে 500 ইন্টু লন 2, 500 ইন্টু লন 2, অ্যান্সার হচ্ছে 346, অ্যান্সার 346.57। আমার কাছে 346 নিয়ারেস্ট অ্যান্সার আছে। সো এইটাই হচ্ছে কি তোমার উত্তর। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি একটি রকেটের প্রাথমিক ভর 1000 কেজি। দেখো ভাই, রকেট থেকে কিন্তু অনেক রকমের ম্যাথ করাইতেছি, কেন? কারণ রকেটটা ইটস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে এবং অনেক পেঁচানো প্রশ্ন আসে। আমার যেটুকু মনে পড়ে, আমাদের সময় একটা প্রশ্ন আসছিল রকেটের, এবং সেটা আমি পারি নাই। সো ওই প্রশ্নটা আমি খুব কম স্কিপ করছিলাম, কিন্তু ওর মধ্যে ওই কোশ্চেন একটা ছিল রকেটের, আমার যেটুকু মনে পড়ে রকেটের ওইটা, যেটা আমি স্কিপ করছিলাম। সো আশা করি তোমাদের এই রকেটের কোনো প্রবলেম হবে না, তোমাদের কোনোটা স্কিপ করা লাগবে না আমার মতন, বিকজ ইউ উইল বি বেটার দ্যান মি। আসো আমরা আবার ট্রাই করার চেষ্টা করি। রকেটের প্রাথমিক ভর এম নট ইকুয়ালস টু 1000 এবং নির্গত জ্বালানির বেগ মানে কি ভি আর ইকুয়ালস টু 400। যদি শেষ ভর এ 500 বলছে, শেষ ভর মানে কি এম 500, তাহলে গতিবেগ কত? অ্যাগেন আগেরটা, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস ভি আর ইন্টু লন এম নট বাই এম। এখানে কি ভি নটের মান আমি জানি, ভি নটের মান কি 0, তাহলে ভি আর এর মান কত? ভি আর এর মান হচ্ছে কি তোমার 400 গুণ লন এম নট বাই এম, মানে কি এম নট 1000 বাই 500 ইন্টু 2, তাহলে 400 ইন্টু লন 2, অ্যান্সার হচ্ছে 277.25। অ্যান্সার কি আছে? এই যে ক্লোজেস্ট অ্যান্সার 277। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হলো ঘর্ষণ বল আর হেলানো তল। ঘর্ষণ বল তো আমরা সবাই জানি, ঘর্ষণ বল এফ এস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। মিউ এস কি? মিউ এস হচ্ছে ঘর্ষণ সহগ, আর কি? আর হচ্ছে গিয়ে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কি? এই দেখো তোমার সাপোজ একটা বস্তুর উপর একটা ভর আছে, ভরটা হচ্ছে গিয়ে এম ভর,
এম ভর যেহেতু এটা গ্র্যাভিটি কারণে mg পরিমাণ ভর এই তোমার ভূমির দিকে দিতেছে। নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। থার্ড ল অনুযায়ী এই ভূমিটাও একই পরিমাণ মানে mg পরিমাণ ভর উপরের দিকে দিতেছে। তাই এই mgটা এটাকেই বলে তোমার প্রতিক্রিয়া বল বা রিফ্লেক্টর ফোর্স বা আর রিফ্লেকটিভ ফোর্স। প্রতিক্রিয়া বলের ইংলিশ হচ্ছে কি রিফ্লেকটিভ ফোর্স। এটা হলো আর দিয়ে প্রকাশ করি। তো আমরা বলতে পারি না এই আর ইকুয়ালস টু বেসিক্যালি এমজিটা মানে যেই পরিমাণ ভূমির দিকে দেয় ওই পরিমাণই ফেরত পায়, সেটাই হতেছে কি তোমার আর। তাহলে ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হলো ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইন্টু আর এর গুণফল, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল। এবার আসো হেলানো তল নিয়ে একটু এক্সপ্লেন করি। হেলানো তল জিনিসটা কি? এই যে তোমার কাছে একটা তল দেওয়া আছে, সাপোজ এখানে একটা থিটা ডিগ্রি কোণে উৎপন্ন করে। এরপর তোমার এই জায়গায় একটা বস্তু আছে, বস্তুটার ভর এম। ওকে, এইবার দেখো বস্তুটার ভর সাপোজ এইটারে আমি হিসাব সুবিধার জন্য এইটা হয় ভার কেন্দ্র, কিন্তু হিসাব সুবিধার জন্য আমি এটারে ভার কেন্দ্র ধইরা নিতেছি। এটা ভার কেন্দ্র এবং ওর ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করে, মানে সরাসরি এটা হচ্ছে তোমার এম জি। এইবার এই এম জি রে আমি কি করতে চাইতেছি, এই বরাবর একটা বলে নিতেছি। এই বরাবর বল কেন? দেখো ও এই দিক বরাবর ভূমিতে আঘাত করতেছে এবং ভূমি এই দিক বরাবর ও বলটা তোমার রিফ্লেক্ট করতেছে। সো আমার এই দিকে কতটুক পরিমাণ ভর লাগবে সেটা বাইর করব। কেন বাইর করব? কারণ ওইটা হলো আমার রিফ্লেক্টরি ফোর্স। দেখো এখন যদি এইটা থিটা হয়, আমি এখানে একটা ইয়ে দিই, এটা থিটা হইলে এই এই তোমার এটা থিটা হলে এটাও হচ্ছে থিটা। আর এই বরাবর যে ভলটা কাজ করে সেটারে আমরা সিম্পলি বলতে পারি mg cos থিটা। কোন সূত্র উৎপন্ন অ্যাপ্লাই করছি সেটা থেকে ওই যে তোমার ভেক্টরের উপাংশ সূত্র আমরা প্রয়োগ করছি, সেটা হচ্ছে mg cos থিটা। তাইলে ও উপরের দিকে ভূমি বরাবর উপরের দিকে মানে রিফ্লেক্টরি ফোর্স কত? mg cos থিটা। আরেকটা দুইটা হিসেবে প্রয়োগ করতে হলে দেখো একটা এদিকে গেছে আরেকটা যাবে এই দিকে সরাসরি ও 90 ডিগ্রি বরাবর। তো ওইটা যদি cos থিটা হয় এটা হচ্ছে তোমার mg sin থিটা। এই mg sin থিটা হিসেবেই ও নিচের দিকে হেলা পড়ে। আর সেটাই হচ্ছে গিয়ে তোমার এই যে এই বরাবর যে রাখছি না, আস্তে আস্তে নিচে পড়ার কথা না, এই নিচে পড়ে কোন ফোর্সে? mg sin থিটা। আর উপরে বল প্রয়োগ করে মানে রিফ্লেক্টরি ফোর্স কত? সেটা হচ্ছে mg cos থিটা। উপরে mg cos থিটা, নিচে এই বরাবর mg sin থিটা। এগেইন থার্মল হিসেবে মনে রাখো উপরে mg cos থিটা, এদিক বরাবর পরে mg sin থিটা। আসো একটা প্রশ্ন দেখার চেষ্টা করি। একটি 5 কেজি বস্তু 30 ডিগ্রি কোণে হেলানো তলে স্থির রয়েছে, ঘর্ষণ সহ 0.3 হলে বস্তুটি আগানোর আমি এটা করার চেষ্টা করি। বস্তুটি আগানোর জন্য ন্যূনতম বাহ্যিক বল কত? আমরা এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এই একটা হেলানো তল আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে একটা বস্তু আছে, বস্তু ভার কেন্দ্র আমরা এটা ধরে নেই। বস্তুটা এইদিকে একটা ঝুলে পড়তেছে এবং এই বরাবর ওর mg কাজ করতেছে। সো এই বরাবর ওর mg cos থিটা কাজ করতেছে, আর এটা হচ্ছে mg sin থিটা। বস্তুটা এখানে আছে, স্থির অবস্থায় আছে। সো আমি যদি বস্তুটাকে আগাইতে চাই, সামনের দিকে এদিকে আগাইতে চাই, তখন আমার এদিকে ধাক্কা দিতে হবে না? এদিকে ধাক্কা দেওয়ার জন্য প্রথমত আমার এইটার সমান পরিমাণ, এই যে এদিকে যে পরিমাণ ফোর্সে পড়তেছে এইটা সমান পরিমাণ ফোর্সে দিতেই হবে। প্লাস এই তোমার যেই তলটা আছে এই তলেরও ঘর্ষণ আছে। সো ওই ঘর্ষণটা এইটা পরিমাণ বল তো প্রয়োগ করতে হবেই। ওই সাথে ওই ঘর্ষণটাও যাতে না লাগে, ওই ঘর্ষণটা পরিমাণ বলও আমার প্রয়োগ করতে হবে। মানে কি ঘর্ষণটা আর নিচে যে ঢুলা পড়তেছে এই দুইটার যদি সম্মিলিত শক্তি যদি বা বল যদি আমি প্রয়োগ করি তাইলেই একমাত্র ওইটা উপরের দিকে উঠতে পারবে। ক্লিয়ার? তাই আসো প্রথম জিনিস আমার এইটা সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে, হুইচ ইজ mg sin থিটা। আবার ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে রিফ্লেক্টরি ফোর্স ইনটু
রিফ্লেক্টরি ফোর্স ইন্টু ঘর্ষণ সহগ। রিফ্লেক্টরি ফোর্স কোনটা? mg cos থিটা। তাহলে কি mg cos থিটা প্লাস a মিউ s ইন্টু মিউ s ইন্টু মিউ s। তাহলে আসো এবার সুন্দর মতন মান বসায় ফেলাই। m এর মান কত? 5 ইন্টু 9.8 ইন্টু sin 30 sin 30 প্লাস m এর মান কত? 5 ইন্টু 9.8 ইন্টু cos 30 ইন্টু মিউ এস এর মান 0.3। চলো ক্যালকুলেটরে বসাই। m ইন্টু 9.8 ইন্টু সাইন 30 প্লাস 5 ইন্টু 9.8 ইন্টু cos 30 ইন্টু 0.3। তোমার দেখবা অ্যান্সার আসে তোমাদের 37.23। 37.2 এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবার এটা ক্লিয়ার। একটু পেঁচানো ম্যাথ ছিল, বাট এই টাইপের ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা স্টার মার্ক দিয়ে রাখলেও তোমাদের খুব বেশি ভুল হবে না। সো এই টাইপের ম্যাথটা তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ আজকে কিন্তু এটা খুব ফেভারিট একটা ম্যাথ। আসো এরপর নেক্সট প্রশ্ন অ্যাপ্রোচ করি। 30 ডিগ্রি হেলানো তাহলে বস্তুটির ভর 15 কেজি, ঘর্ষণ সহগ দিয়ে দিচ্ছে, বস্তুটি নিচের দিকে ত্বরণ কত? আর ইন্টারেস্টিং জিনিস, এইবার দেখো কি হয়। একই চিত্র আঁকলাম, এটা বললো থিটা মানে 30 ডিগ্রি। এবার ওই জায়গায় আছে এবং এই বরাবর mg, রিফ্লেক্টরের mg cos থিটা, নিচে পড়তেছে mg sin থিটা, নিচেও পড়তেছে এবং বস্তুর গতির অলওয়েজ উল্টা দিকে ঘর্ষণ কাজ করে। বস্তুর গতির অলওয়েজ উল্টা দিকে ঘর্ষণ কাজ করে। তো ঘর্ষণ কাজ করতেছে এইদিকে। ত্বরণ কত? একটা বল এদিকে পড়তেছে আর বল ওরা ওইদিকে থামাইতেছে। সো অ্যাকচুয়ালি ও এইদিকে যেই পরিমাণ বল ফোর্স করতেছে, ওই বল ফোর্স বল করার সাথে যদি আমি ওর এইটা ভাগ দিয়া দেই, তাইলেই তোমার ত্বরণ বাইর হয়ে যাবে। তার মানে কি, তোমার মোট প্রযুক্ত বল কতটুকু হইতেছে? মোট প্রযুক্ত বল হইতেছে mg sin থিটা, মানে এদিকে পড়তেছে মাইনাস এফ, একটা ঘর্ষণ বল ওরে ওইদিকে টানতেছে। তাহলে mg sin থিটা তো থাকলোই, আর এফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? মাইনাস এই এফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি? mg cos থিটা ইন্টু এই 0.2 ইন্টু 0.2। তাহলে দেখো এটার অ্যান্সার কত আসে? এম এর মান হইতেছে 15, এম এর মান 15 ইন্টু জি এর মান 9.8 ইন্টু সাইন 30 মাইনাস এম এর মান 15 ইন্টু 9.8 ইন্টু কস 30 ইন্টু 0.2, মানে তোমার অ্যান্সার আসছে 48.038। এটা কিসের বল? এটা কিসের মান? 12টা থেকে এই দিকে যে বলটা পড়তেছে অ্যাকচুয়ালি ফিল করতেছে, মানে পড়তেছে না অ্যাকচুয়ালি ফিল করতেছে, সেটার মান হচ্ছে 15.48। এটা মানে আমার এফ, অ্যাকচুয়াল এফ, যেটা ওই বস্তুটা ফিল করতেছে। এবার কি এফ এর সাথে জাস্ট এই 15 ভাগ দিয়ে আমি এ এর মান পেয়ে যাব। অ্যান্সার আছে 3.2। 3.2 কি আছে? এই যে। আশা করি সবাই বুঝতে পারছি। একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ ছিল। দেখো দুইটা পার্থক্য আছে। এই ক্ষেত্রে আমি ঘর্ষণটা এইদিকে ধরছি, কিন্তু আগের ম্যাথে ঘর্ষণটা কিন্তু আমি পিছের দিকে ধরছি। কেন ধরছি? কারণ ঘর্ষণ, একটা তলের ঘর্ষণ সবসময় যেদিকে অ্যাকচুয়াল বল প্রয়োগ করা হবে বা বল ফিল হবে তার বিপরীত দিকে কাজ করে। এখানে আমার মেইন অবজেক্টিভ ছিল বস্তুর এখানে স্থির আছে, বস্তুটারে এইদিকে আগাবো। এদিকে আগানোর জন্য ওর এই বরাবর ঘর্ষণটা ফিল হইতেছে, কিন্তু ওর ওইখানে বস্তুটা এইদিকে পড়ে যেতেছে, তাই এইদিকে যেহেতু নামতেছে ঘর্ষণটা ফিল হবে কি এইদিকে। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার লিফটের থিওরিটা আসলে খুবই সোজা। এটার জন্য এক্সট্রা হাইপোথেটিক্যাল কোনো থিওরি দরকার নাই, জাস্ট একটু বাস্তব রিয়েলাইজেশন করো। আমার কথাগুলো মনোযোগ শোনো এবং ফিল করার চেষ্টা করো। সাপোজ তুমি কই যাবা, তুমি মনে করো আহসানুল্লাহ পরীক্ষা দিয়ে যেতেছো। আহসানুল্লাহ কিন্তু ভালো লিফট আছে। সো যেদিন এক্সাম হবে এর আগের দিন আমি আহসানুল্লাহ লিফটে কিছু টিপস দিব না, আপাতত মনে রাখো আহসানুল্লাহ কিন্তু লিফট আছে। তুমি পরীক্ষা হলে যেতেছো, তোমার হাতে অ্যাডমিট কার্ড, বাটনের প্রেস করলা, অনেকজনের সাথে তুমি লিফটে ঢুকলা। ঢুইকা
ইমাজিন করো কি হয়, লিফটটা তোমার উপরে টান দিল, উপরে টানার সময় প্রথম যে টানটা দেয় ওই সময় কি তোমার একটু ভারী হয় না, উপরে যখন না তুমি একটুখানি নিচে নেমে পড়ো তোমার একটুখানি ভারী লাগে কি তোমার ওজন কমে ওজন বেড়ে গেছে, ওজন কি m/g। এখন ওজন বেড়ে গেছে, তোমার কি ভর বাড়ছে? না, ভর কিন্তু পুরো ইউনিভার্সে তোমার সেম, ভর পুরো ইউনিভার্সে তোমার সেম, তাহলে কি বাড়ছে? জি বাড়ছে, এক্স্যাক্টলি জি বাড়ছে। সো জি বাড়ছে মানে কি, জি এর মান কি বেড়ে গেছে? না, জি এর মান তো বাড়ে না, ওইটা তো পৃথিবীতে সেম। তাহলে বাড়ছেটা কি? বাড়ছে হচ্ছে তুমি যেহেতু তোমার ইয়েটা চলা শুরু করছে, তোমার গতির পরিবর্তন হচ্ছে লিফটের, তাই এর মান বাড়ছে না, আর এর মান বাড়ছে বা একটা এ ক্রিয়েট হয়েছে, ওই এটার সাথে যদি তুমি জিটা যোগ করো তাহলে কি জি এর মান বাড়ছে না? এবং এক্স্যাক্টলি এটাই হচ্ছে তোমার উপরে যে ফোর্সটা তুমি যে ফোর্সটা তোমার যে ওজনটা ফিল হইতেছে এইটাই ওইটা মানে কি তোমার ভর মানে এম ইন্টু জি প্লাস এ, এটা হইতেছে কি তোমার লিফটটা কটুক ত্বরণ উপরে উঠতেছে, জি তো জি, এম তোমার ভর। নিচে নামার ক্ষেত্রে হঠাৎ করে যখন নিচে নামা শুরু করে তোমার সেটা একটু হালকা হয়ে যায়, যখন নিচে নামে তুমি একটু উপরের দিকে উঠেছো তোমার শরীরটা হালকা হয়, মানে অ্যাগেইন তোমার জি কমছে, মানে লিফটে যে ত্বরণ এ ওইটা অ্যাকচুয়াল জি এর থেকে বিয়োগ হয়েছে, আর ওইটা তোমার ক্রিয়েট করছে তোমার ওজনটা এফ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। বাস এই দুইটা সূত্র জাস্ট মনে রাখো, লিফটের জন্য আর জটিল কোনো কিছু মনে রাখার দরকার নাই। এই দুইটা সূত্র যদি তাও কোনো কারণে ব্ল্যাঙ্ক খায় বা ভুলে যাও, জাস্ট মোটা দাগে এই দুইটা জিনিস মনে রাখবা যে তুমি যখন লিফটে যখন উপরে উঠে তখন তুমি ভারী অনুভব করো, ভারী অনুভব করলে জি এর সাথে এ প্লাস, লিফট যখন নিচে নামে তখন তুমি হালকা অনুভব করো, হালকা অনুভব করলে জি এর সাথে এ মাইনাস, অ্যান্ড দ্যাটস ইট। এই দুইটা সিম্পল জিনিস দিয়া তুমি লিফটের ইনশাল্লাহ সব কয়টা ম্যাথ সলভ করতে পারবা। আসলে আমরা কিছু ম্যাথ দেখি। একটা লিফট 1000 কেজি ভর বিশিষ্ট, ওকে, লিফটের ভর বলেছে 1000 কেজি ভর বিশিষ্ট, প্রতি 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে গেলে গড়ে ত্বরণ কত? আরে এটা কিন্তু তোমার দেখো তোমার তেমন কোনো কোশ্চেন না, এটা জাস্ট একটু ইয়ে দিছে, ভি ইকুয়াল সরি 10 মিটার পার সেকেন্ড বেগে উঠে যায় 2 সেকেন্ডে, তাহলে এ ইকুয়ালস টু ডেল ভি বাই টি ইকুয়ালস টু 10/2 ইকুয়ালস টু 5। এইসব কোশ্চেন কিন্তু অনেক সময় আসে, দেখা যাবে যে কোশ্চেন শুরু করে খুব কঠিন একটা ইয়ে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিছু থাকে না, এবং আলাদা অনেক টাইপের ইনফরমেশন দিয়ে রাখে, যেমন এই ইনফরমেশনের কিন্তু অ্যাকচুয়াল কোনো দরকার নাই এই কোশ্চেনে। সো এটা সিম্পল অ্যান্সার, সিম্পলভাবে করে দিবা। পরীক্ষার সময় এই টাইপের ম্যাথ দিবে, তারপর কিছু অনেক সময় ভুল ম্যাথ দিবে। যদি তুমি 100% শিওর থাকো ম্যাথটা ভুল, তোমার অপশন নাই, তাহলে তুমি ওইটা দাগানোর অ্যাটেম্প নিবা না, ওইটা তুমি দাগাবা না, ছাইড়া দেবে। দাগাইলে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্ক খাবা, আর যদি ওইটা ছাইড়া দাও তাহলে ওটার জন্য কোনো মার্কস পাবা না। এবং বি কেয়ারফুল, পরীক্ষার হলে আহসানুল্লাহর পরীক্ষার হলে না শিওর হইয়া কোনোটাই দাগাইতে যাবা না। আমি একটা সাজেশন দিব যে 50-50ও তোমার দাগানো দরকার নাই, কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতবারই 50-50তে দাগাইছি আল্লাহ রহমতে সব কয়টা ভুল করে আসছি। সো 50-50ও দাগানোর ট্রাই করো না। একদম ধরো সবার আগে প্রথমে 100% যেগুলো ওইগুলো তো দাগাবাই ফর শিওর, এরপরে 90 থেকে 80% শিওর ওইগুলোতে দাগানো যাবা, তা খুব বেশি অ্যাটেম্প নিবা না, 4 থেকে 5টা, দ্যাটস ইট। তোমার যদি প্রশ্ন কঠিন করে, তুমি দেখো প্রশ্ন অনেক কঠিন করছে, তুমি তো বুঝবা না প্রথমে প্রশ্ন কঠিন করছে, তারপর তুমি অনেকগুলো দাগাইতে পারো নাই। আমার সময় আমার একটা ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভালো স্টুডেন্ট, তো প্রশ্ন করছিল যেরকমই, অত একটা কঠিন করে নাই, বাট একেবারে সোজা করে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন করছিল। সো আমি মোটামুটি দাগাইছি, ও না সব দাগায় দিয়ে আসছে, যে ও তো ভাবতেছে এত সোজা প্রশ্ন আমি যদি না দাগাই তাহলে কেমন হবে, ও সব দাগায় দিয়ে আসছে। এবং দেখা গেছে ও যেগুলি শিওরলি দাগাইছিল ওইগুলো তো মার্ক পাইছে, সব দাগানোর কারণে যে ভুল দাগাইছে ওই নেগেটিভ মার্কে গিয়ে অনেকখানি পিছিয়ে গেছে। সো এই ভুল কিন্তু তোমরা কইরো না, যেগুলি শিওর ওইগুলি দেখাবা, কারণ আসানুল্লাহ নেগেটিভ মার্কিং আছে। এগেইন এইসব সিম্পল জিনিস অনেক সময় দিয়ে দিবে ভরকানোর জন্য, সিম্পল জিনিস সিম্পলভাবে কইরা কনফিডেন্সের সাথে সিম্পল জিনিস দেখাবা, কোনো ওভার থিঙ্কে যাবা না। আর যদি দেখো প্রশ্ন ভুল 100% শিওর হলে দেখানোর দরকার নাই। এখন ভুল মনে করো একটা তোমার কোশ্চেন আসছে 0.51 বা 0.55, ওরা দিয়ে রাখছে 10.55, ওরা দিয়ে রাখছে 10.4 বা 10.5, এইগুলো কিন্তু আবার ভুল না, দশমিকের জন্য তোমার একটু চেঞ্জ হতে পারে। সো এরকম খুব ক্লোজেস্ট মান থাকলে সেটা দাগায় দিয়ে আসবা, প্যারা নাই। ওকে, অনেক কথা বলে ফেলাইলাম, চলো এবার আমরা আবার ফিজিক্সে ফেরত আসি। কি বলছে, একটা লিফট 60 কেজি ওজনে, মানে 60 কেজি ওজনের যাত্রী নিয়ে
নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে। যাত্রী ওজন কত অনুভূত হবে? কই যেতেছে? নিচের দিকে। নিচে যেতে থাকলে কি হয়? হালকা হয়। হালকা হলে জি থেকে এ মাইনাস। আর সেকেন্ড থটের দরকার নাই, দাও সুন্দর মতো লেখো এফ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। এম এর মান কত? 60 ইন্টু 9.8, 9.8, আর এ এর মান কত? 2 মাইনাস 2। জাস্ট অ্যান্সার বাই করে দেখো কত হয়। 60 ইন্টু 9.8 মাইনাস 2, অ্যান্সার আসে 468। 468, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সটে যাই। দেখো কি বলছে। এইবার আমরা হচ্ছে তোমার ইয়ের মধ্যে যাব। এতক্ষণ তো সব সরল রৈখিক পড়লাম, যে লিফটে উঠে সরলে, তোমার রকেট সরলে, বাকি সব গতির যেসব ম্যাথ পড়লাম সবই রৈখিক জিনিস পড়লাম। এইবার আমরা অ্যাকচুয়াল যেটার জন্য প্যারা খাই, এইচএসসিতে প্যারা খাইছি বা অ্যাডমিশনে যেটাতে ভয় পাই, কৌণিক জিনিসপত্র, ওই কৌণিক জিনিসপত্রতে ঢোকার চেষ্টা করি। কৌণিক জিনিসপত্র ঢোকার আগে জড়তা ভ্রামক হলো মেইন জিনিস, প্রথম শুরু মেইন জিনিস না, প্রথম জিনিস, বাট এটারে আমরা সেকেন্ড ধরবো। প্রথম কি? প্রথম হইতেছে গিয়া কিছু লাইফ হ্যাক। তোমরা 5 মিনিট আফটার লাইফ হ্যাক দেখছো না? প্রথমে আমরা কিছু লাইফ হ্যাক দেখা নেই। কি লাইফ হ্যাক? দেখো লাইফ হ্যাকে আই হচ্ছে তোমার এম, আলফা হচ্ছে তোমার এ, ওমেগা হচ্ছে তোমার ভি, টাও হচ্ছে তোমার এফ, এল হচ্ছে তোমার পি। এই পাশে যে ভ্যারিয়েবলগুলো লিখলাম না, এইসব হচ্ছে কৌণিকের ক্ষেত্রে। এই পাশে ভ্যারিয়েবলগুলো রৈখিকের ক্ষেত্রে। এখন বললাম ভাইয়া এগুলি বুঝলাম, কিন্তু জিনিসটা কি? আমি আরেকটা স্লাইড যোগ করে তোমরা দেখাই জিনিসটা কি। সিম্পল দিয়ে শুরু করো। আমি একটা আপনাকে সূত্র জানতাম না, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কি? রৈখিকের ক্ষেত্রে। কিন্তু আমি যদি এটারে কৌণিকের ক্ষেত্রে করতে চাই, আমি কি বলছিলাম? এর পরিবর্তে কি লেখো? এর পরিবর্তে আলফা লিখো, ভি এর পরিবর্তে ওমেগা লিখো। যেহেতু বেগ দুটোই ওমেগা দিয়ে প্রকাশ করা যায়, তাহলে আমরা ইউ এর জায়গায় ওমেগা নট লিখলাম আর টি। বাস, দ্যাটস ইট। এই সূত্র আর এই সূত্র একই জিনিস, ভ্যারিয়েবলগুলো চেঞ্জ। তার মানে কি জানো? এফ ইকুয়ালস টু এম এ জানো না? তাহলে এটা যদি চেঞ্জ করি, এফ এর জায়গায় কি বলছিলাম? এফ এর জায়গায় বলছিলাম টাও ইকুয়ালস টু এম এর জায়গায় কি বলছিলাম? এম এর জায়গায় আই, এ এর জায়গায় কি বলছিলাম? আলফা। আরেকটা সূত্র জানো না তোমরা? হাফ এম ভি স্কোয়ার। এটা চেঞ্জ করো, হাফ এম এর জায়গায় কি বলছিলাম? আই, ভি এর জায়গায় ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই জিনিসগুলোই জাস্ট তোমার চেঞ্জ হবে, বুঝছো? এখন ওমেগা আর ভি এর চেঞ্জে ওমেগার সাথে যদি আর যোগ করো তাহলে ভি পাবা, আলফার সাথে যদি আর যোগ করো এ পাবা। বুঝছি? এই দুটো হলে আর মানে যোগ কি, সরি গুণ। এই দুটার ক্ষেত্রে আর গুণ করা লাগে, কিন্তু টাও এর সাথে, টাও এর ক্ষেত্রে টাও তোমার ভরবেগ এল, এই দুইটার ক্ষেত্রে তোমার রৈখিক ভ্যারিয়েবলের সাথে গুণ করা লাগে। মানে এফ, এফ এর সাথে আর ক্রস এফ, আর ক্রস পি। পি কিন্তু ভরবেগ, এল হলো কৌণিক ভরবেগ। ওমেগা আর আলফার ক্ষেত্রে ওমেগা কৌণিক ভরবেগে কৌণিক ভ্যারিয়েবলের সাথে গুণ করা লাগে। টাও আর এল এর ক্ষেত্রে রৈখিক ভ্যারিয়েবলের সাথে গুণ করা লাগে। সব ক্ষেত্রে আর গুণ করবা। আবার রিপিট করি, ওমেগা আর আলফা এর ক্ষেত্রে কৌণিক ভ্যারিয়েবলের সাথে গুণ করা লাগে। টাও আর এল এর ক্ষেত্রে রৈখিকের সাথে গুণ করা লাগে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই এ আই, এইটা হইতেছে কি অন্যরকম, ওইটার সাথে গুণ করা লাগে কিন্তু আর স্কোয়ার। ওইটার গুণ ওইটার সাথে মানে আই, আই এর ক্ষেত্রেও, আই হলো জড়তা ভ্রামক, আই এর ক্ষেত্রে গুণ করা লাগে কার সাথে? তোমার রৈখিক ভ্যারিয়েবলের সাথে, কিন্তু এটা শুধু আর না, স্কোয়ার কইরা গুণ করা লাগে। অ্যান্ড ইটস দ্য লাইফ হ্যাক। এই লাইফ হ্যাকটুকু যদি মনে রাখতে পারো, এই স্লাইডটা যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো এবং মেমোরিতে রাখতে পারো, তাইলেই আই ট্রাস্ট তোমাদেরকে বিলিভ করো, তোমাদেরকে আশ্বাস দিতেছি, তোমরা কৌণিকের কোনো প্রকারে কোনো কিছুতে তোমরা প্যারা খাবা না। ও আরেকটা জিনিস তোমরা যেটা মনে রাখতে পারো, সেটা এই সূত্রটা, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন বাই
টি। এন কি? সাপোজ এন হইতেছে গিয়া একটা বস্তুরে কেন্দ্র কইরা এই ঘুরতেছে, কয়বার ঘুরলো সেটা এন, টি হইতেছে গিয়া কতক্ষণে ঘুরলো সেটা টি। ওইভাবে আমরা ওমেগার মান বের করতে পারি। এবার আমি জড়তার ভ্রামকে মনে আছে কি বলছিলাম, জড়তার ভ্রামক জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু এম আর স্কয়ার। কিন্তু জড়তার ভ্রামকে না কাহিনী আছে, জড়তার ভ্রামক এক একটা পদার্থের জন্য এক এক রকম হয়ে থাকে। সো এই কয়টা আমি এই স্লাইডটার মধ্যে মেনশন করলাম, এবং এইটা হইতে গেলে তোমার 3 স্টার। এইটা তোমার অবশ্যই 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 মনে রাখতেই হবে। এই কয়টা জিনিসের জড়তার ভ্রামক তোমার মনে রাখতেই হবে। আমি একবার ওভারভিউ করি। তো ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে আই ইকুয়ালস টু এম আর স্কয়ার, এটা আদর্শ রূপ। নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে হাফ এম আর স্কয়ার। ফাঁপা গোলকের ক্ষেত্রে 2/3 এম আর স্কয়ার। নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কয়ার। সরল দণ্ডের ক্ষেত্রে 1/12 এম এল স্কয়ার। এল কি? এল হল দৈর্ঘ্য, তোমার যে সরল দণ্ডটার দৈর্ঘ্য। আয়তাকার পাতের ক্ষেত্রে m/12 এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কাহিনী হচ্ছে এ আর বি কি? আয়তাকার পাত কি? এই যে এর একটা আয়তাকার পাত না, এইটা এ এইটা বি, বুঝছি, মানে দুইটা বাহুর দৈর্ঘ্য। আর এই সব ক্ষেত্রে আর হইতেছে যেমন নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে আর হইতেছে সিলিন্ডারের ব্যাসার্ধ। সবাই এখানে আর মানেই ব্যাসার্ধ, এল মানেই দৈর্ঘ্য, এ বি হইতেছে দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, এবার ওই তো আমি বলছিলাম, এবার টর্কের ক্ষেত্রে এই সূত্রটা মনে আছে, বলছিলাম টর্ক আর এল এর ক্ষেত্রে, টাও আর এল এর ক্ষেত্রে গুণ হয় কার সাথে? গুণ হয় তোমার রৈখিক ভ্যারিয়েবলের সাথে। কিন্তু এটাও ভেক্টর, এটাও ভেক্টর, টাও ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের গুণফল হয় ভেক্টর, মানে কি হবে? ক্রস গুণফল। ক্রস গুণফলের ক্ষেত্রে কিন্তু কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা অবশ্যই মেনশন করা এবং ওই অনুযায়ী বসানো উচিত। অবশ্যই মনে রাখবা, সব ক্ষেত্রে আর হবে আগে, পরে হবে এফ। এইটা জায়গায় আমরা কি লিখতে পারি? আর এফ সাইন থিটাও কিন্তু আমরা লিখতে পারি, কারণ জানি ক্রস গুণফল উঠলে সাইন থিটা আসে। আর এফ ইকুয়ালস টু এম এ লিখলাম না, এফ এর জায়গায় টাও, এম এর জায়গায় আই, এর জায়গায় আলফা। বুঝছি? ওকে, আসো দেখো এখানে কি বলছে। একটি 2 মিটার লম্বা রডের এক প্রান্তে 10 নিউটন বল এবং 90 ডিগ্রি কোণে প্রয়োগ 10 নিউটন বল 90 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলো। রডের ঘূর্ণীয় কি বলছে? ঘূর্ণীয় টর্ক কত? রডের টর্ক চাইছে। সিম্পল কিছু না, টাও ইকুয়ালস টু আর ক্রস এফ, আর এফ সাইন থিটা, যেহেতু আমার থিটার মান বলে দিচ্ছে, আর এফ সাইন থিটা। আর এর মান কত? 2। এফ এর মান কত? 10 ইন্টু সাইন 90। সাইন 90 এর মান 1, 2 গুণ 10 20, অ্যান্সার হচ্ছে 20। চলো নেক্সট স্লাইডে যাই আমরা। আচ্ছা, একটি রডের এক প্রান্তে 10 নিউটন বল 90 ডিগ্রি কোণে প্রয়োগ করা হলো এবং রডের দৈর্ঘ্য 1.2 মিটার। আরেক প্রান্তে 8 নিউটন বল 90 ডিগ্রি কোণে 1.5 মিটার দূরে প্রয়োগ করা হলে মোট টর্ক কত? দুইবার টর্ক প্রয়োগ করছে, একবার একদিকে তোমার কত, কই 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 একদিকে এই 10 নিউটন বল প্রয়োগ করছে, আরেকদিকে 90 নিউটন বল প্রয়োগ করছে, দুইটা বিপরীত দিকে। তাহলে ওর অ্যাকচুয়াল টর্কটা কত হবে সেটাই আমরা বাইর করার চেষ্টা করব। বলছে কি আরেক প্রান্তে 8 নিউটন বল প্রয়োগ করে ধরে প্রয়োগ করা হলো। দুই প্রান্তে, এই প্রান্তে একটা টর্ক প্রয়োগ করছে, এই প্রান্তে আরেকটা টর্ক প্রয়োগ করছে। ক্লিয়ার? এবার দেখো জিনিসটা কি হয়। ধরি প্রথম বলে টাও 1 দিয়ে লিখি। তাহলে এটা কত হয়? আর এর মান কত? আর এর মান হচ্ছে গিয়ে তোমার 1.2 ইন্টু 10 ইন্টু সাইন 90। সাইন 90 এর মান আমরা জানি কত? 1। তাহলে 10 গুণ 1.2 12 গেল প্রথম বল। দ্বিতীয় বলের ক্ষেত্রে টাও 2 ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। আর এর মান কত? এখানে 1.5
এফ এর মান এখানে 8 sin 90, 1.5 sin 90 এর মান 1, 1.5 ইন্টু 8 ইকুয়ালস টু এটাও 12। এবার দেখো এই সাপোজ একটা ইয়ে ওর এখানেও 12 নিউটন বল প্রয়োগ করতেছে, এখানে 12 নিউটন বল প্রয়োগ করতেছে। এখন দুটো জিনিস হতে পারে, একটা হইতেছে আমি যদি এটার এদিকে প্রয়োগ করি আর এইটার এদিকে প্রয়োগ করি তাহলে জিনিসটা কি এমনি ঘুরে যাবে, কিন্তু দুইটাই যদি এদিকে প্রয়োগ করি তাহলে কিন্তু আলটিমেটলি জিনিসটা ঘুরতেছে না, কোনো টর্ক প্রয়োগ করা হইতেছে না। কিন্তু এখানে কিন্তু বলে নাই কি আমি একই দিকে প্রয়োগ করতেছি না অন্য দিকে প্রয়োগ করতেছি, যেহেতু বলে নাই আমি একটা কাজ করি, দুইটা যোগ করে দেখি কত আসে, দুইটা বিয়োগ করে দেখি কত আসে। যদি দুইটা বিপরীত দিকে করে মানে একটা এদিকে করতেছে আর একটা এদিকে করতেছে, দুই প্রান্তে দুইটা বিপরীত দিকে করতেছে তাহলে কি ঘুরে যাবে। এক প্রান্তে যদি করতো দেখো এক প্রান্তে এদিকেও আমি এক প্রান্তে এদিকেও, হ্যাঁ এই যে এক প্রান্তে এদিকেও আমি 12 নিউটন বলের প্রয়োগ করতেছি, এদিকে 12 নিউটন বল প্রয়োগ করতেছি, তাইলে কি তাইলে এটা নড়বে না, টর্ক জিরো। কিন্তু দুই প্রান্তে এই প্রান্তে এদিকে 12 নিউটন প্রয়োগ করতেছে বিপরীত দিকে, এটা বিপরীত দিকে, তাহলে কি এটা আরো বেশি করে ঘুরবে না, তার মানে এটা যোগফল হবে, টর্কের যোগফল। কিন্তু এইটার এইদিকে আমি 12 নিউটন বল প্রয়োগ করতেছি, এইদিকেও 12 নিউটন বল প্রয়োগ করতেছি, তাহলে কি এটা ঘুরবে, এটা ঘুরবে না, মানে কি এই দুইটার বিয়োগফল হবে। আমি দুইটা যোগফল করে দেখি কত আসে, 24 আসে, আর দুইটা বিয়োগফল করে দেখি কত আসে, 0 আসে। যেহেতু 0 আমার অপশনে আছে তাই অ্যান্সারটা হবে 0। কিন্তু প্রশ্ন যদি প্রশ্ন আগে দেখবা বইলা দিছে কিনা, যদি না বইলা দেয় তাহলে যোগও করবা বিয়োগও করবা, তারপর দেখবা কোনটা অ্যান্সার আসে। যদি দুইটাই এসে থাকে তাহলে প্রশ্ন ভুল, দাগানোর দরকার নাই, বা তখন যে কোনো একটা দাগাই দিলেও হবে, বাট অ্যাভয়েড করো না, মানে দাগানোটা অ্যাভয়েড করো। বুঝছি, এটা ক্লিয়ারটা বুঝছি যে যদি একই বিন্দুতে বিপরীত দিকে প্রয়োগ করা হয়, একই বিন্দুতে বিপরীত দিকে টর্ক প্রয়োগ করা হইতেছে, টর্ক মাইনাস হবে। একই দিকে মানে একই প্রান্তে তোমার একই প্রান্তে একই দিকে প্রয়োগ করা হইতেছে প্লাস হবে, দুই প্রান্তে বিপরীত দিকে প্রয়োগ করা হইতেছে উল্টাটা, দুই প্রান্তে বিপরীত দিকে প্রয়োগ করা হইতেছে যোগ হবে, দুই প্রান্তে একই দিকে প্রয়োগ করা হইতেছে বিয়োগ হবে। বুঝছি, ঠান্ডা মাথায় আরেকবার নিজেরা প্র্যাকটিক্যাল করে রিক্যাপ করে নিবা। কৌণিক ভরবেগ সিম্পল, এল এর ক্ষেত্রে তোমার রৈখিকের ভ্যারিয়েবলের সাথে গুণ হবে আর ক্রস পি, পিরে আমরা দেখতে পারি কি এম ভি, তাহলে আর ক্রস এম ভি এর ইকুয়ালস টু আই ওমেগা, মানে কি পি ইকুয়ালস টু এম ভি, জানি না আমরা পি এম, এই চলো একটি চাকা যার আই এর মান দিয়া দিচ্ছে, কৌণিক বেগ মানে ওমেগা এর মান দিয়া দিচ্ছে, আর এখানে আই এর মান দিয়া দিচ্ছে, চাকার কৌণিক ভরবেগ কত, এই দুইটা গুণ করে ফেলাও, আই ওমেগা 2 গুণ 10 ইকুয়ালস টু 20। একটি বস্তু 2 রেডিয়ান পার সেকেন্ড, মানে কি ওমেগা, দেখো ভি এর ক্ষেত্রে কি মিটার পার সেকেন্ড, ভি এর ক্ষেত্রে ভি হইতেছে মিটার পার সেকেন্ড, এখানে জাস্ট মিটারটা হয়ে যাবে, কৌণিকের ক্ষেত্রে মিটার হয়ে যাবে রেডিয়ান, কৌণিকের ক্ষেত্রে মিটার হয়ে যাবে রেডিয়ান, কৌণিকের ক্ষেত্রে মিটার হয়ে যাবে রেডিয়ান। এবং কৌণিক ভরবেগ 10 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ বস্তুটি জড়তার মোমেন্ট কত, জড়তার মোমেন্ট মানে জড়তার ভ্রামক, মানে এল ইকুয়ালস টু আই, সরি আই যদি ভাবে না বুঝো, এল ইকুয়ালস টু আই ওমেগা, তাইলে আমার আই এর মান কত, এল বাই ওমেগা, এল এর মান কত, এল এর মান 10/2 ইকুয়ালস টু 5। ওকে চলো নেক্সটটা দেখি। এইবার আরেকটা জিনিস দেখো, সাপোজ এই একটা তল আছে, হ্যাঁ তলের মধ্যে একটা বস্তু রাখলা, বস্তুটা স্লাইড খায়া পইরা যেতেছে ভি বেগে, এই যে ও যে পড়ে যেতেছে ওর নিচে যে পড়তেছে অবশ্যই গতিতে পড়তেছে, গতিতে পড়লে অবশ্যই একটা শক্তি আছে, গতিশক্তি, গতিশক্তিটা কি, গতিশক্তি আমরা সবাই জানি হাফ এম ভি স্কোয়ার। কিন্তু হোয়াট ইফ আঁকলাম, একটা বস্তু গোল বস্তু দিলাম এবং গোল বস্তুটা না আমরা ঘুরায় ঘুরায় নিচে পড়তেছে, ঘুরায় ঘুরা ভি বেগে নিচে পড়তেছে, এবং ও যে ঘুরতেছে ওমেগা বেগে, নিজের অক্ষে ওমেগা বেগে ঘুরতেছে, আর নিচে পড়া বেগটা ভি, ওর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে দেখো ঘুরতেছে একটা একটা শক্তি, ভি বেগে পড়তেছে এটা আরেকটা শক্তি, তাহলে ওর ক্ষেত্রে কি হবে না, দুইটা হাফ এম ভি স্কোয়ার হবে প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, ওর ক্ষেত্রে হবে এটার সূত্র
এই যে এইটাই গড়িয়ে পড়তেছে। যদি প্রশ্ন বলে গড়িয়ে পড়ে, কি গড়িয়ে পড়ে, প্রশ্ন যদি গড়িয়ে পড়ার কথা বলে তাহলে এই দুইটার যোগফল হবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি বলছে। একটি সিলিন্ডার জড়তার ভ্রামক বলে দিচ্ছে ½ m² ঠিক আছে, গুড। যদি বলে না দিত তাহলে আমার ওই আগের সূত্র থেকে মনে রাখা লাগতো। যার ভর 2 কেজি, ব্যাসার্ধ 0.5 মিটার। আই বইলা দিচ্ছে, ভর বইলা দিচ্ছে 2 কেজি, এম বইলা দিচ্ছে, ব্যাসার্ধ আর বইলা দিচ্ছে, নিচে করে নামছে তার রৈখিক বেগ 4, ভি বইলা দিচ্ছে। মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি হচ্ছে গিয়া ½ m v² প্লাস ½ I ω²। কিন্তু আমার জানা আছে কি খালি এম আর ভি আর আর, আইও জানা নাই, ওমেগাও জানা নাই। চলো এবার আমরা কনভার্সন শুরু করি। ½ m v² থাক, ½ m v² এর মতন, যেহেতু এম আর ভি দুইটার মানই আমার জানা আছে। এই হাফ আই এর জায়গায় আমরা লিখতে পারি ½ mr², ½ mr²। এমও জানা আছে, আরও জানা আছে। কই ½ I ω², ω² জায়গায় আমরা লিখতে পারি কি v²/r²। বাস এটাই সূত্র, সব কয়টা মান বসাও, দেখো অ্যান্সার কত আসে। হাফ ইন্টু এম এর মান কই বলে দিচ্ছে, এম এর মান 2 গুণ ভি এর মান কত 4² প্লাস হাফ ইন্টু আবার হাফ ইন্টু এম এর মান কত, এম এর মান বলে দিচ্ছে 2 ইন্টু আর এর মান বলে দিচ্ছে 0.5 স্কয়ার ইন্টু ভি এর মান বলে দিচ্ছে 4² ডিভাইডেড বাই 0.5 স্কয়ার। অ্যান্সার আসে 24। ও কোথাও ভুল করলাম। ½ m v², ওকে, ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু এম এর মান 2 ইন্টু r² মানে 0.5 স্কয়ার ইন্টু v² 4² বাই 0.5 স্কয়ার ইকুয়ালস টু 24। তোমার অ্যান্সার তো আসে হচ্ছে গিয়ে 24। ½ m v², দেখি তো আবার ঠিক আছে কিনা। ½ m v² মানে ভি এর মান 4² প্লাস হাফ ইন্টু হাফ ইন্টু এম এর মান 2 ইন্টু আর এর মান 0.5 টু v² এর মান 4 বাই 0.5 স্কয়ার, অ্যান্সার 24। সো এই দেখো তোমার অ্যান্সার কিন্তু এখানে নাই, অ্যাকচুয়াল অ্যান্সার হইতেছে 24। এমন না থাকলে তোমরা দেখাবা না, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার তোমার 24, সেটাও চাই না রাখো। ওকে, চলো নেক্সট স্লাইডে দেখি কি বলছে। একটি বল যার ভর 2 কেজি এবং ব্যাসার্ধ 0.3 মিটার নিচে হেলানো তল দিয়ে ঘুরে গড়িয়ে নামছে। ওকে, রৈখিক বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বলটির মোট কাইনেটিক এনার্জি কত? এগেন ওই সূত্র, ½ m v² প্লাস ½ I ω²। এইবার বলো তো ভাইয়ারা এখানে আই এর মান কত হবে, বলতে পারবা কেউ? দিয়ে ঘুরিয়ে গড়িয়ে নামছে, রৈখিক বেগ 3 মিটার পার সেকেন্ড হলে একটি বল, যেহেতু বল বলছে আমরা বলটারে নিরেট, এখানে প্রশ্ন একটু ইনফরমেশন ল্যাকিং আছে, এখানে কিরকম বল সেটা বলে নাই। আমরা ধরে নিলাম বলটা হচ্ছে নিরেট বল। নিরেট বলের ক্ষেত্রে কি নিরেট বলের ক্ষেত্রে তোমার যে গোলক 2/5, ওকে, নির্বলের ক্ষেত্রে এটা 2/5। তাহলে এখানে আমরা এটা কনভার্সন শুরু করি, ½ m v² প্লাস হাফ আই এর জায়গায় 2/5 m r² প্লাস ω² এর জায়গায় লিখতে পারি v²/r²। কত হয় অ্যান্সার দেখো, হাফ ইন্টু এম এর মান কত 2 ইন্টু ভি এর মান ভি যে 3 মিটার 3²
প্লাস হাফ ইন্টু 2/5 ইন্টু এম, এম এর মান কত 2/5, এই যেটা এম, ইন্টু 2 ইন্টু আর এর মান 0.3 স্কয়ার, এটা ইন্টু হবে, ইন্টু ভি এর মান কত, ভি এর মান 3 স্কয়ার আর আর এর মান 0.3 স্কয়ার। তোমার অ্যান্সার আসে 12.6। অ্যান্সার আসে 12.6। দেখো 12 কিন্তু খুব কাছাকাছি মান, তাই দশমিকটা আমরা নেগলেক্ট করে এই 12 দাগাইতেই পারি। এই টাইপের পার্থক্য যদি আসে তখন তোমরা দাগানোর অ্যাটেম্প নিবা, দশমিকের পরে যদি ভ্যারিয়েশন আসে তখন দাগানোর অ্যাটেম্প নিবা। ওকে, এবার দেখো কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল দুটো একই। একটা বস্তু তুমি যদি এমনে ঘুরে দেখো এইভাবে, তাহলে দেখো বস্তুটা যখন উপরে আসে তখন নিচের দিকে একটা জি টান প্রয়োগ, একটা টান ফিল করতেছে না, একটা টান ফিল করতেছে। সো নিচে ওই টান যখন ফিল করতেছে, তাই সরি নিচের দিকে টান যখন ফিল করতেছে তখনও কি কেন্দ্রমুখী বলটা বেশি। আবার যখন একদম ঘুরে নিচের দিকে আসে তখন কিন্তু ওর কেন্দ্রমুখী টানটা কম। তাই এক্ষেত্রে আমরা বুঝতেছি জি এর একটা মান আসে এবং ওটা কোণের উপর ডিপেন্ড করে। এই যে বস্তুটা যদি এইভাবে ঘুরে, এই বরাবর ওর মান সবচেয়ে কম, এই বরাবর ওর মান সবচেয়ে বেশি। এইখানে যখন থাকে তখন একটা বল আছে, আবার এইখানে যখন থাকে তখন কিন্তু একটু চেঞ্জ, এখানে একটু বেশি হবে কারণ উপরের দিকে বেশি, এখানে একটু কম হবে কারণ নিচের দিকে বেশি। তাই আমরা এইটার সাথে একটা থিটা কোণ উৎপন্ন করে ধরে নেই। আর এই ক্ষেত্রে সূত্রটা কি, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জি কস থিটা। বুঝছি, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জি কস থিটা। এইভাবে এই দেখো এখানে তোমার জি কাজ করতেছে, যখন তোমাদের কোশ্চেন দেখে মনে হবে এখানে জি এর ফ্যাক্টর আছে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আর যদি আনুভূমিকভাবে ঘুরে থাকে এইভাবে, এভাবে কিন্তু সব জায়গায় জি এর মান সমান বা জি এর কোনো ফ্যাক্টর নাই, ওই ক্ষেত্রে টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা চলো দেখি, একটি 2 কেজি ভরের বল 1 মিটার ব্যাসার্ধে অনুভূমিক বৃত্তে 4 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। বলটিকে ঘূর্ণন করাতে প্রয়োজনীয় কেন্দ্র বিভাগ বল কত? এখানে কেন্দ্রমুখী হবে, কেন্দ্রমুখী বল কত? আমরা সবাই জানি ভি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এম এর মান কত? এম এর মান 2 গুণ ভি এর মান 4 4 স্কোয়ার ডিভাইডেড বাই আর মানে 1, 4 4 16, 16 দুগুণে 32। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা একটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। এইটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর, এটা তোমাদের অত একটা ইম্পর্টেন্ট না, আসার চান্স কম, বাট স্টিল আমরা যদি একবার দেখি। দেখো কি বলছে, একটি 0.5 কেজি ভরের বল একটি উলম্ব বৃত্তে ঘুরছে। বলটি বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে হলে সর্বনিম্ন কি বেগে থাকতে হবে? যদি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে চায় সর্বনিম্ন কি বেগে থাকতে হবে? দেখো এম ভি স্কোয়ার বাই আর আমরা জানি এটা একটা সূত্র, এম ভি স্কোয়ার বাই আর একটা সূত্র। সর্বনিম্ন বিন্দুতে যখন পৌঁছায় তখন ওর ঘূর্ণনটা বাদ দাও, সর্বনিম্ন যখন বিন্দুতে পৌঁছায় তখন ওর ক্ষেত্রে কি হয়, ওইটা এম জি কস থিটা, তাই না? এই বলটা ও নিচের দিকে পৌঁছেছে, যে সর্বনিম্ন বিন্দু না, যে কোনো বিন্দুতে ও কেন্দ্রমুখী বল এইটার সাথে ও এই বলটা ফিল করতে পারে না, যেহেতু সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাতে পারছে, মানে থিটা এর মান একদম উপর পর্যন্ত 0, কস থিটা এর মান আমরা 0 ধরে নেই বা 180 ধরে নেই, -1 মাইনাস আমরা ধরতে পারবো যে নেই না, কারণ কি দেখো সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। ওকে, সর্বনিম্ন এইটারে আমরা 0 ধরে নিই এবং কস 180 সর্বনিম্ন বিন্দুতে থিটার মান কত 180, কস 180 মান কত -1, তাহলে ওইটা যখন এই পাশে যায় মানে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস এটারে ওই পাশে নিলে এম জি কস থিটার মান 180 মানে -1 এইটা হয়। এম ভি স্কোয়ার তাহলে আমরা কি পেলাম, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি, উভয় পক্ষ থেকে এম এম কাটা দাও, দেখো কি হয় ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জি, বা ভি ইকুয়ালস টু আর জি রুট ওভার
ভি ইকুয়ালস টু রুট ওভার আর জি। সো বুঝছি এই প্রশ্নটা। আসো এই প্রশ্নটা আমরা আবার একবার করি। এইটা কোত্থেকে আসছে? এই দেখো আমরা একটা সূত্র জানতাম না, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এইটা কি? ওই যে উলম্বভাবে ঘুরাইলে যে কোনো সময় তোমার কেন্দ্রমুখী বলের মান সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইছে, বলছে সর্বনিম্ন কত বেগ থাকতে হবে। এখানে যেহেতু আলাদা করে আর কিছু বলে নাই, তাই ইকুয়েশন মিলানোর জন্য সর্বোচ্চ বিন্দুতে আমরা যখন পৌঁছাইছে, ইকুয়েশন মিলানোর জন্য ভাবলাম সর্বোচ্চ বিন্দুতে ওর আর কোনো বিন্দু কোনো ভর লাগতেছে না, মানে কেন্দ্রমুখী বল যেটুক ফিল করতেছে, কেন্দ্র বিমুখী বল ওটুক ফিল করতেছে, তাই দুইটা বল এই অ্যাকচুয়ালি মানে দুজনে কাটাকাটি করে জিরো হয়ে গেছে। সো এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা ইকুয়ালস টু কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এইবার কস থিটা মানে কি একদম উপর বরাবর, থিটার সাথে কি 90 ডিগ্রি মানে তোমার নিচে বরাবরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই কস 180 এর মান মাইনাস। তাই এটারে যখন ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এম ভি স্কোয়ার মাইনাস আর মাইনাস এম জি, ওইটা নিয়ে গেলে প্লাস হয়ে গেল, এবং এই সূত্রটা আমরা পাইলাম এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এম জি। আমার জানতে চাইছে কি সর্বনিম্ন কি বেগ থাকতে হবে, মানে আমার ভি এর মান জানতে চাইছে। ভি এর মান জানতে চাইলো, এখন এদের আমরা সলভ করার চেষ্টা করি। উভয় পক্ষ থেকে এম এম কাটা গেছে, আরটারে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আর জি, এই যে আরটার এই পাশে নিয়ে গেছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু আর জি, আর যেহেতু স্কোয়ার আছে রুট দিয়ে দিছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু আর জি, এটাই আমার অ্যান্সার। এবার ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ নিয়ে আমরা সবাই জানি। ব্যাংকিং কোণ আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সাপোজ একটা রাস্তায় তুমি সাইকেল নিয়ে বাইর হয়েছো, বা যারা বাইক চালাইতে পারো, গাড়ি চালাইতে পারো, গাড়িটাও তো ফিল করতে পারবা না, আমরা সাইকেল আর বাইক নিয়ে বাইর হই। তুমি সাইকেলই বলি, সাইকেলের হ্যান্ডেলটা দিছো, চালাইতেছো, একটা বাঁক আসছে, বাঁকের সময় যখন তুমি বাঁক না দেখো না, তুমি একদিকে একটু হেলা যাও, বাঁকটা যদি খুব বেশি বড় হয় তখন কিন্তু তুমি হেলা একেবারে পুড়ে যাওয়ার চান্স থাকে। এবং এটা কি তুমি অনেক সময় খেয়াল করো, বাঁকের সময় তুমি হেলা যাও, যদি না হলে যদি বাঁকের সময় তুমি স্পিডটা একটু কম করে দাও না, তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু স্পিড কম করে দেয়। যদি তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে তুমি যদি জানো যে কেন স্পিড কম করতেছো, তুমি বেশি বাইকা না যাও, সোজা থাকতে পারো। এখন কাহিনী হচ্ছে আমরা কেন বাকি, যখন বাঁক নেই না তখন একটা কেন্দ্রমুখী বল আমাদের উপর কাজ করে, বিশেষ করে আমাদের আপার বডির উপর, যে কারণে আমরা ওই বাঁকের দিকে একটুখানি হেলা যাই। কিসের কারণে? কেন্দ্রমুখী বলের কারণে। এখন এই যে আমরা যে বাইকে যাই, জিনিসটা কিছু রিস্কি হয়ে গেল না? রিস্কটা দূর করার জন্য বিজ্ঞানীরা বলছে আচ্ছা একটা কাজ করি আমরা, না যাতে ওরা না বাঁকে যেন আমরা রাস্তাটা একটু উঁচা করে দেয়, যাতে ফুল টাইম টায়ারটা রাস্তার সাথে সংযোগ থাকে এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমা যায়। স্টিল এখানে একটা লিমিট ব্যারিয়ার আছে, ওই লিমিটের বাইরে যদি তুমি বাঁকো তখন কিন্তু আবার একই জিনিস হবে, তোমার টায়ারটা ফুল টাইম যে স্ট্রিটের সাথে থাকবে না এবং আবার অ্যাক্সিডেন্ট হবে। সো বিজ্ঞানীরা বলছে আমাদের যে রাস্তাটা যখন বাঁকে না, আমরা রাস্তাটা স্লাইটলি উঁচা করে দিই, রাস্তাটা যদি ডি, রাস্তাটা প্রস্থ যদি হয় ডি, আমরা এইচ পরিমাণ রাস্তাটা উঁচা করে দিই। এই যে জিনিসটা এবং এখানে যে কোণ উৎপন্ন হয় সেটা আমরা বলি থিটা। এই থিওরিটার উপরই তোমার এই ব্যাংকিং জিনিসটা পুরোটা আছে। আমাদের এইচএসসিতে সবারই সবচেয়ে বেশি ফেমাস জিনিস, তাও তোমাদের একটু ফিল করানোর জন্য, যাতে তোমরা বুঝো যে জিনিসটা কেন এমন হয়, জিনিসটা ফিল করানোর জন্য তোমাদের উদাহরণটা দিলাম। কিন্তু ফিল যদি আমরা নাও করতে পারি, ফিল করলে অবশ্যই ভালো, যে কোনো পড়া এইভাবে বুঝা পড়লে তোমার এটা লং টার্ম কাজে লাগবে। এবং শুধু অ্যাডমিশন না, অ্যাডমিশনের পরেও তোমার যেই সাবজেক্টে নিবা, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট নাও, আসান হলে যেতেছো সবই ইঞ্জিনিয়ারিং, তো তখন দেখবা এইসব জিনিস না তোমার 1.1 সেমিস্টারে খুবই কাজে লাগতেছে। তাই এখন সব কিছু একটু ফিল করে করে পড়ার চেষ্টা করো, এতে তোমার বেসিকটাও স্ট্রং হবে এবং পরবর্তীতেও কাজে লাগবে। সো বুঝলাম কেন উচ্চ করা হলো, কি হলো। এখন এই থিওরিটার উপর তোমার দুটো সূত্র বানাইছে, সেই সূত্র হচ্ছে কি, একটা হলো tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি, tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর জি। এই সূত্রটা কিসের উপর কাজ করে? ভি আর আর এর উপর, মানে রাস্তায় যে বাঁকলো ওই বাঁকের ব্যাসার্ধ কতটুক, ওই ব্যাসার্ধ এবং ভি তুমি কত বেগে, মানে সর্বোচ্চ কত বেগে ওই বাঁকটা মেনটেন করে চলতে পারবা, সেটা হচ্ছে ভি। আরেকটা সূত্র হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি। এই সূত্রটা কোন থিওরির উপর কাজ করে? এই যে এটা হলো এই রাস্তার দৈর্ঘ্য আর রাস্তার উচ্চতার উপর কাজ করে। একটা জিনিস মনে রাখবা, থিটা কিন্তু এই দুই ক্ষেত্রে একই জিনিস, এই থিটাটারে নির্ভর করে। সো তোমার যদি চেঞ্জ করতে বলে, মনে করো তোমার প্রশ্নের উৎপাদক দিয়ে দিছে ভি আর আর,
তোমার বাইর করতে ভি আর আর ডি বইলা দিছে, তোমার এইচ এর মান বাইর করতে বলছে, তখন করবা কি, তখন প্রথমে tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি দিয়া থিটার মান বাইর করবা। ওই থিটাটা সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই ডি, ওই থিটাটা এই সূত্রে প্রয়োগ করবা, ডি তো জানা আছে, তখন তুমি এইচ এর মানটা আরামসে বাই করতে পারবা। ক্লিয়ার? আসো আমরা একটা ম্যাথ করি। দেখো কি বলছে, একটি মোড়ের ব্যাসার্ধ মানে আর ইকুয়াল আর দিয়ে দিছে 50 মিটার, ঢাল মানে থিটা দিয়া দিছে 30 ডিগ্রি হলে গাড়িটির সর্বোচ্চ নিরাপদ বেগ কত? ইউজুয়ালি 30 ডিগ্রি থাকে না, খুবই কম ডিগ্রি, মনে করো তোমার 1 ডিগ্রি, অ্যারাউন্ড 1 ডিগ্রি থাকে, কিন্তু প্রশ্নের সুবিধার জন্য এটা বলছে যাতে তোমাদের প্রশ্নের ক্যালকুলেশনের সুবিধা হয়। পরীক্ষার হলে যে কোনো রকমের থিটার মান আসতে পারে, এটা তো জাস্ট তোমাদের একটা ডেমো দেখানোর জন্য। ওকে, আসো আমরা প্রশ্নটা করি। tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, তোমার ভি এর মান বাই করতে হবে, তাহলে ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি না tan থিটা ইন্টু আর জি, যেহেতু স্কোয়ার আছে, রুট ওভার ইকুয়ালস টু tan থিটা এর মান কত, রুট ওভার tan থিটা এর মান 30 ইন্টু আর এর মান কত, আর এর মান 50 ইন্টু জি এর মান আমরা সবাই জানি 9.8। অ্যান্সারটা আমার আসে 16.819। এই যে অ্যান্সার হচ্ছে, দেখো 16.821 একটা অ্যান্সার আছে। সো এইটাই ব্যাংকিং কোণ। ব্যাংকিং কোণ নিয়ে আর আহামরি কোনো একটা খুব কঠিন প্রশ্ন আসে না, ব্যাংকিং কোণ রিলেটেড জিনিস তোমরা সবাই এমনি পারবা ইনশাল্লাহ। সো এই ছিল আজকে তোমাদের ফিজিক্সের ফ্লাইট টু অস্ট কোর্সের সেকেন্ড ক্লাস, যেই ক্লাসে আমরা নিউটনিয়ান মেকানিক্সের আদ্যপ্রান্ত মোটামুটি সব কিছুই কভার করার চেষ্টা করছি। এবার কাজ তোমাদের, আমি বারবার বলি, পরীক্ষার সফলতার জন্য মেইন যে জিনিস সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ক্লাস তো অবশ্যই করছো, ক্লাসে আমরা অনেক রকমের থিওরি বুঝছি, অনেক রকমের কোশ্চেন বুঝছি, কীভাবে কোশ্চেন অ্যাপ্রোচ করতে হয়, কোন কোশ্চেন ছাড়া উচিত, কোন কোশ্চেন অ্যান্সার করব, কিভাবে অ্যান্সার করব, এইসব বুঝলাম। এবং কোন কোন জিনিসটা আমাদের কঠিন, কোন কোন জিনিসটা কিভাবে পড়লে আমাদের কাছে জিনিসটা সোজা হয়, তোমরা কোন জিনিসটা কিভাবে পড়লে তোমাদের জন্য ইজি হবে সেটা বুঝলাম। সব কয়টা থিওরি আমরা ব্রেকডাউন করলাম। কারো কোনো ভয় আছে কিনা এই চ্যাপ্টারে, ওই ডাউট ভয় ওইগুলি যথাসম্ভব ক্লিয়ার করার চেষ্টা করছি। স্টিল তোমাদের কোনো কোশ্চেন থাকতেই পারে, তোমাদের না বোঝার টার্মস থাকতে পারে, বা তোমরা প্র্যাকটিস করতে গিয়ে অন্য টাইপের ক্লাসের বাইরে অন্য টাইপের কোনো কোশ্চেন পেতে পারো, যেটা তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে। যে কোনো সময় এইটা কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা আস্ক করবা, আমরা অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর মেইন যে জিনিস, এখন তো ক্লাস করলা, আশা করি ক্লাসে সবাই নিজেদের মতো নোট করছো, বা ক্লাসটা না করে যারা একটু রেকর্ডে দেখতেছো ওরাও ট্রাই করে একটু ম্যাথগুলি নিজে নিজে করার। এবং এরপরে এই চ্যাপ্টারে বেশিক্ষণ লাগবে না, তুমি যদি আর 1 থেকে 1.5 ঘন্টা নিজের সেলফ স্টাডিসে দাও, একটু বইটা পড়ো, বই মানে কি এইচএসসি বইটাই পড়ো, কোনো প্যারা নাই, বইটা পড়ো, বা যদি আর কোনো এক্সট্রা বই পড়তে চাই সেটা পড়ো, এবং বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো, সেলফ স্টাডি করো। এই চ্যাপ্টারটা আজকেই কমপ্লিট করে ফেলাও, এই চ্যাপ্টারটা অন্যদিন ড্র্যাগ নিও না, কারণ তোমাদের কিন্তু অস্টের ডেইলি ক্লাস থাকে। সো ডেইলি ক্লাসের পড়া ডেইলি করে ফেলাও, ক্লাসটা করো, এবং ওই দিনে পড়াটা পড়ে ফেলাও, 2 থেকে 2 ঘন্টা দাও, ইনশাল্লাহ তোমাদের শেষ সময় খুব ভালো একটা প্রিপারেশন থাকবে। সো এই ছিল আজকে ক্লাস। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এত লম্বা একটা ক্লাস করলাম, একটা কঠিন চ্যাপ্টার সলভ করলাম। আশা করি তোমরা সবাই বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ার মধ্যে থাকো, প্র্যাকটিস করো বেশি বেশি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে আস্ক করবা, এবং ডেইলি ক্লাসটা ডেইলি করার চেষ্টা করবা। সো দেখা হচ্ছে তোমাদের সাথে ফিজিক্সের আরও এমন কোনো কঠিন একটা ক্লাস নিয়ে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাইকে গুড বাই, আসসালামু আলাইকুম।